একদম ভেরি বেসিক কোশ্চেন কিছু ছিল। এবং আমাদের মধ্যে যথেষ্ট কনফিউশন আছে, বোঝা যাচ্ছে। এক্স্যাক্টলি স্যার, দেখি আমরা ফ্লুইড থেরাপি আসলে বেশি পড়ানো হয় না, রাইট স্যার, প্র্যাকটিসও ঠিক মতো করা হয় না। প্র্যাকটিসও করা হয় না। ব্লেড লাগান, তারপরে দেখেন যে আবার দেখা যে একটা বায়োকেমিস্ট্রিক্যাল কি চেঞ্জ হলো, এটা তো ওয়ার্ডে দেখা হয় না। কারণ ওটা রিপোর্ট পাইতে পাইতে আপনার 24 ঘন্টা 48 ঘন্টা সময় লাগে। কি হবে? আমরা ওই ব্লাড প্রেশারটা দেখতে পারি আর পালসও দেখতে পারি। অন্য কোনো ভাবে ফ্লুইডের সম্বন্ধে বোঝা যায় না যে কেউ কতটুকু চেঞ্জ হয়েছে। আর আমরা ইলেকট্রোলাইট আর ইমব্যালেন্সের জন্য যাই করতেছি, রেজাল্টটা কি সেটা বুঝি না, তাই না? এগুলি যদি না বোঝা যায় তাহলে পরে থেরাপি দেওয়া মুশকিল আর বলাও মুশকিল হয় ছেলেমেয়েদের কাছে। তারপরেও মানে it should be eye opening যে আমাদের কিন্তু অনেক রকম ক্লিনিক্যাল ভেরিয়েন্স আছে। এই ভেরিয়েশনের জন্য আমাদের থেরাপিও চেঞ্জ করতে হবে। কনসেপচুয়ালি কেস টু কেস। এই যে বললো হেড ইনজুরি আছে, তারপরে আবার আছে, তখন তাকে কি দিবেন? আবার সিরোসিস আছে, হাইপোঅ্যালবুমিনিয়া আছে, তখন তারে কি দিবেন? ঠিক একই রকম ভাবে কিডনি ফেলিউর আছে, তারে কি দিবেন? একটা কিডনি ফেলিউর যদি অ্যাক্সিডেন্ট করে আসে তখন তাকে কিভাবে কি দিবেন? এগুলি সবই কিন্তু খুব কমপ্লেক্স হয়ে যায়। কিন্তু এই কমপ্লেক্সিটির মধ্যে আমাদের কাজ করতে হবে। সুতরাং আমাদের জন্য এটা রেডি করতে হবে যে এই সিচুয়েশনে এরকম করতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার। 8 নাম্বার কোশ্চেনটা স্যার, এটা রিঙ্গার সিলেক্টেড না কেন স্যার? তো রিঙ্গার সিলেক্টেড হওয়ার কথা, সঠিক অ্যানসার। কোন কোশ্চেনটা? 8 নাম্বার, নাম্বার 8, মিসেস ওয়াই 28 year old ফিমেল। এখানে আমি যেটা বলেছিলাম সেটা হলো, এটা হলো আর্টেরিয়াল পেশেন্ট উইথ পলিট্রমা। পেশেন্টের জিসিএসও লো ছিল। তো এখানে একটু মাথায় রাখতে হবে যে পেশেন্টের ট্রমাটিক ব্রেন ইনজুরি থাকতে পারে অ্যাসোসিয়েটেড। যখন ট্রমাটিক ব্রেন ইনজুরি থাকে, সেরেব্রাল এডিমা থাকে, তখন সাধারণত আইসোটোনিক ফ্লুইড ব্যবহার করা হয়। রিঞ্জার সিলেক্টেড যদিও আইসোটোনিক বলা হয়, কিন্তু রিঞ্জার সিলেক্টেড এর ইফেক্টিভ অসমোলারিটি ইজ লোয়ার দ্যান দ্যাট অফ প্লাজমা। Effective osmolarity হলো 254, কিন্তু প্লাজমার effective osmolarity হলো 285 to 295. That's why acetonic sodium chloride is preferred, not rinse selected. Thank you. প্রফেসর রঞ্জন কুমার আছে? এনি কমেন্ট এই আজকের পোলিং এ যেগুলো কোশ্চেন ছিল? প্রদীপ, প্লিজ মেক কমেন্ট। কোশ্চেন গুলো আসলে মারুসা যেটা বলছিল, আমাদের বেসিক কনসেপ্টস অফ ফ্লুইড থেরাপি এটা না থাকাতে মানে উত্তরগুলো একদম বিজারি হয়েছে। কেউ অনেক জায়গায় মাত্র 16% রাইট আনসার দিচ্ছে। কমন যে কথাগুলো বলি যে আর কি, মানে যে কোনো ফ্লুইডে যদি ইলেকট্রোলাইট না থাকে অথবা হাইপোটোনিক হয়, যে ম্যাক্সিমাম তো সেলের ভিতরে চলে যায়। এই জন্য when there is a chance of traumatic brain injury, if hypotonic fluid was transfused, there is chance of more fluid in the intercellular compartment, so there will be more cerebral edema. এই জন্য সবসময় এই ট্রমাটিক ইনজুরি অথবা নিউরোসার্জিক্যাল প্রসিডিউরে 5%, আমি সোজা স্টেট বলতেছি, 5% ডেক্সট্রোজ একবার দেওয়া যাবে না। রিঞ্জার সিলেক্টেড is not always available, এটা পাওয়াও কঠিন। এটা নিয়ে আমরা একটু চিন্তা না করলেও চলবে, কিন্তু 5% ডেক্সট্রোজ একবার দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। নিউরোসার্জিক্যাল প্রসিডিউরস অর দি ব্রেইন ট্রমা একটা। আর 2 নম্বর হলো, একটা জিনিস কনফিউজ করে যে এই যে নর্মাল স্যালাইন ইজ নট নর্মাল। কেন নর্মাল না? নর্মাল না যে কারণ হলো, যেমন 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশনে 9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকে। অ্যাকচুয়ালি যদি আমরা 1 নর্মাল সোডিয়াম ক্লোরাইড ধরি, সেখানে থাকা উচিত 58 গ্রাম, তাহলে এটা নর্মাল না। 2 নম্বর আমরা আসি পিএইচ এর দিকে। নর্মাল স্যালাইনের পিএইচ হলো 5.7 আর আমাদের প্লাজমা হলো 7.4, সো ইট ইজ অ্যাসিডিক। এই জন্যই নর্মাল স্যালাইনটা জানা। এই জন্য যে কোনো ফ্লুইড যদি আমি ইলেকট্রোলাইট ছাড়া দিই, 2/3 তো চলে যাবে যে ইন্ট্রাসেলুলার, আর 1/3 থাকবে।
1/3 এর মধ্যে সোজা হিসাবারি 1/3 এর মধ্যে আবার 2/3 ইন্টারস্টিশিয়াল। তা আলটিমেটলি প্লাজমাতে থাকবে কম। তাহলে এই ধরনের কোনো ফ্লুইড প্লাজমা ভলিউম বাড়ানোর জন্য আর দেওয়া যাবে না। প্লাজমা ভলিউম বাড়ানোর জন্য আমাদের আইদার নরমাল স্যালাইন চুজ করতে হবে অথবা ডিএনএ চুজ করতে হবে অথবা আদার কোলর্স ইফ দি কন্ডিশন অ্যালাউস। থ্যাংক ইউ স্যার, প্রদীপ। রঞ্জন, স্যার আমি কাজল বলছিলাম, রঞ্জন। শিওর। স্যার আমি একটু জাস্ট ওই স্যারের সাথে অ্যাড করি। আসলে ইয়েতে ইন ট্রমাটিক ব্রেন ইনজুরি যদি ইয়ে থাকে, অ্যাকচুয়ালি ওইটা তো 273, ওটা সাদা যা বলেছেন, প্রদীপ স্যার যা বলেছেন, এটা হাইপোটোরিক। সাথে আরেকটা ইয়ে হলো, এখানে কার্বোহাইড্রেট যেটা আছে ওইটা আবার মেটাবলাইজ হয়ে যায়, মানে ইয়েটা ল্যাকটিকটা মেটাবলাইজ হয়ে কার্বোহাইড্রেট হয়। এইখানে আবার কিছু গ্লুকোজও ফরমেশন হয়, গ্লুকোজ প্রায় 14.7 গ্রামের মতো গ্লুকোজ ফরমেশন হয়, যেটা তার মিলিমোল 1 মিলিমোলের মতো ইয়ে বাড়িয়ে দেয় গ্লুকোজ লেভেল। গ্লুকোজ লেভেল বাড়লে আবার হাইপো সোডিয়াম কমে, এজ এ রেজাল্ট তার হাইপোনেট্রিমিয়া একটা হওয়ার সম্ভাবনা থাকে। এমনি আমরা নর্মাল স্যালাইন যেটা আছে এখানে 154 নর্মাল স্যালাইনে, বাট ইন ইয়েতে ল্যাকটিতে 133 অথবা 130 এরকম। এজ এ রেজাল্ট হাইপোনেট্রিমিয়া যখন হবে তখন যদি সাথে ট্রমাটিক ব্রেন ইনজুরি থাকে, এগুলাতে নরমাল স্যালাইন ইজ বেটার দেন দ্য ল্যাকটিক, ফিঙ্গার্স ল্যাকটিক। Thank you. Thank you. Okay. Any more comment about the polling? Okay, then আমরা next ইয়েতে যাই, stop sharing. So আজকে মার্গো স্যার যেটা মানে বলছিলেন যে ফ্লুইড নিয়ে আসলে আমাদের মধ্যে আলোচনা কম হয়, ইন্টারাকশনটাও কম হয়। সাধারণত যেটা হয় আমরা বলি কথা যে আইভি ফ্লুইড দিয়ে দাও, আইভি ফ্লুইড দাও বা নীল বাই মাউথ রাখো, কিন্তু কি ফ্লুইড দিবে, কেন দিবে, এই জিনিসগুলোর মধ্যে ডিসকাশন গুলো কম হয়। আর একটা ডিসকাশন স্যার যেটা দেখলাম, মানে আমি একটা জাস্ট আইডিয়া নেওয়ার জন্য কয়েকটা জায়গায় আজকে মানে স্টুডেন্ট থেকে ফোন করে আমি কতগুলো মানে ইয়ে নিয়েছিলাম যে তারা মানে একটা পোস্ট অপারেটিভ পেশেন্টের কি ধরনের ফ্লুইড দিচ্ছে। হ্যাঁ, তো ওখানে দেখা গেল যে স্যার যে সব ক্ষেত্রেই ডিএনএস অ্যান্ড নর্মাল স্যালাইন। তো এটা তো স্যার আমরাও তো যখন ইন্টার্নশিপ ছিলাম তখনও কিন্তু সেই একই রেজিমটা ইউজ করতাম। আমার মনে হয় স্যার পারহাপস আপনারাও তো আর্লি লাইফ ওইটা ইউজ করে এসেছেন, বাট এখন যে ফ্লুইড রেজিমটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা আজকে দেখি একটু এই বেসিক একটু ধারণাটা চিন্তা করব যে ওখান থেকে আমরা কিভাবে একটু বেরিয়ে আসতে পারি। তো যেটা প্রদীপ বললো যে আমাদের আসলে এই বেসিক ফিজিওলজিটা না জানার কারণেই আমরা একটু মানে একটু গোলমাল পাকিয়ে ফেলেছি আর কি। তো এখানে মানে কিছু নাই, বাট আমার মনে হয় যে আজকে ক্লাসে আমরা যতটা পারি এটাকে ক্লিয়ার করার একটু চেষ্টা করি। তারপরে আমাদের একটা ফ্যাকাল্টি প্রেজেন্টেশন আছে, প্রফেসর প্রদীপ দিবেন, যে কমন কমপ্লিকেশন পোস্ট অপারেটিভ অলিগুরিয়া। সো আমরা মেইনলি যে ফ্লুইডটা আমরা কেন দেই সেটার জন্য আমরা সবাই জানি যে পেশেন্টের মেইনটেইন দ্য টিস্যু পারফিউশন এন্ড অক্সিজেনেশন টু অ্যাভয়েড দ্য অর্গান ড্যামেজ, and এই যে অক্সিজেন ডেলিভারি দ্যাট ডিপেন্ডেন্স অন দ্য কার্ডিয়াক আউটপুট এন্ড দ্য অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি পেশেন্টের, এবং ultimately depends on the preload of the patient that leads to a stroke volume on the heart rate. a common formula, এটা আমাদের জানা আছে। এবং এইখান থেকে আমাদের যে কম্পার্টমেন্টালাইজেশন, এখানে তো স্টুডেন্টদের মনে হয় এখানে কোনো ভুল করলে চলবে না। এখানে যে ফিজিওলজিটা আমাদের দরকার, আমরা জানি যে টোটাল 42 লিটারের মধ্যে ইন্টারসেলুলার কম্পার্টমেন্টে 28 লিটার থাকে, অ্যান্ড এক্সট্রা সেলুলার টোটাল থাকে হচ্ছে 14 লিটার, আর ইন্টারসেলুলার 28 লিটার। এই যে ভাগটা থাকে ইন এ হোমিওস্টেটিক অ্যাডাল্ট, যাদের আমরা এখন যারা আছি আমরা নর্মাল স্টেটে আছি, হোমিওস্টেটিক নর্মাল ফিজিওলজিক্যাল স্টেটে, দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশনস। এই সঙ্গে আমরা যেমন এখন পানি খেতে পারি, পানি ইন্ট্রাভেনাসলি আমরা নিতে পারি। এই পানিটা আমরা যখন খাচ্ছি বা ইন্ট্রাভেনাসলি নিচ্ছি, এটা বডিতে কিভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে বা কিভাবে মেটাবোলাইজড হচ্ছে, এই কনসেপ্টটা যদি আমার জানা থাকে তাহলে কিন্তু আমাদের ফ্লুইড নিয়ে আর কোনো সমস্যাটা থাকবে না মনে হয়। তো সেটাকে একটু জানার চেষ্টা করি যে আমাদের বেসিক্যালি ইন্টার কম্পার্টমেন্টাল মুভমেন্ট অফ দ্য ফ্লুইড যদি হয়, আমরা যদি ইন্টারভাস্কুলার কম্পার্টমেন্টে অ্যাডমিনিস্টার করি, দ্যাট ফ্লুইড দুইটা ব্যারিয়ারকে ক্রস করতে হয়। একটা হচ্ছে ক্যাপিলারি মেমব্রেন, অ্যানাদার ইজ দ্য সেল মেমব্রেন। ক্যাপিলারি মেমব্রেন ক্রস করে এটা ব্লাড ভেসেলের বাইরে চলে আসে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে এটা সেলের মধ্যে ঢোকে, দ্যাট মাস্ট পাস থ্রু এ সেকেন্ড ব্যারিয়ার
আমরা বলি এটাকে সেল মেমব্রেন। তাহলে এই দুটো যে ব্যারিয়ার, তাদের ক্যারেক্টারিস্টিক্সটা গাইড করবে সে কোন ফ্লুইডটাকে অ্যালাউ করবে টু গো আউট আর টু গো ইন, এবং কোন ফ্লুইডটাকে সে রেস্ট্রিক্ট করবে, এবং কোন টাইপের ফ্লুইড। এখন যদি আমরা দেখি যে প্রথম ব্যারিয়ার যেটা 1 নম্বর ব্যারিয়ার, এটার ভাস্কুলার স্পেসের জন্য হলো ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। সো ক্যাপিলারি এন্ডোথেলিয়ামে আমরা দেখছি যে ওয়াটার and electrolytes that can move in either direction, but that restricts the movement of the colloid across the capillary endothelium in a normal healthy state. So that depends on the hydrostatic pressure and the osmosis. This is the first, যদি আমাদের এটাকে ক্রস করতে হয়, তাহলে এটাই মিন করছে any colloidal fluid that will remain within the vascular system, that will not go out of the vascular system, but any fluid that contains a water and electrolytes that will go out of the vascular system. And এই যে ওয়াটার এবং ইলেকট্রোলাইটসটা ভাস্কুলার সিস্টেম থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড স্পেসে চলে আসলো, এটাকে যদি আবার সেলের মধ্যে ঢুকতে হয়, that must pass through a second membrane, that is the cell membrane. And characteristics of the cell membrane is such that will allow the water to go inside the cell, and that will restrict the movement of the electrolytes inside the cell, and that depends on the diffusion, osmosis, and the sodium potassium pump dependent mechanism. This is in a normal physiological state আমাদের এই মুভমেন্টটা হয়। তাহলে এই যে মুভমেন্ট হলে, তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি যে ওয়াটার উইল মুভ থ্রুআউট দ্য অল 3 কম্পার্টমেন্টস। ইলেকট্রোলাইট মুভমেন্টটা থাকে হচ্ছে ভাস্কুলার অ্যান্ড দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কম্পার্টমেন্ট, অ্যান্ড কলয়েডাল মুভমেন্টটা এটা থাকে বা কলয়েডাল থাকে উইদিন দ্য ভাস্কুলার কম্পার্টমেন্ট। এটাকেই যদি আমরা এইভাবে দেখাই যে আমাদের 3টা কম্পার্টমেন্ট, ভাস্কুলার, ইন্টারস্টিশিয়াল অ্যান্ড দ্য ইন্টারসেলুলার। সো এ হচ্ছে কলয়েড। After infusion, that will remain 100% within the vascular system. If we infuse 1 liter, that 1 liter expansion হবে vascular compartment. And B হচ্ছে একটা ইলেকট্রোলাইট সলিউশনস, যে সলিউশনটা সাধারণত থাকবে হলো ভাস্কুলার অ্যান্ড দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কম্পার্টমেন্ট, বিকজ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ক্যাপিলারি এন্ডোথেলিয়াম থেকে বেরিয়ে আসবে, এবং যেখানে সাধারণত 1:4 রেশিওতে থাকে, ভাস্কুলার কম্পার্টমেন্টে থাকে 25% and the 75% come out from the vascular system. সো এখানে যদি 1 লিটার দেই, তাহলে 1 লিটারে আমাদের এক্সপানশন হয় 250 ml নর্মাল স্যালাইন যদি আমরা ইনফিউজ করি। অ্যান্ড সি হচ্ছে একটা ওয়াটার যার মধ্যে কোনো ইলেকট্রোলাইট নাই, দ্যাট উইল ক্রস দ্য 2 ব্যারিয়ার, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম and the cell membrane, and proportionately distributed to all the 3 compartments depending on the size at a ratio of the 10%, 30%, the 60% roughly. So একটা লিটার of 5% dextrose aqua থেকে ভাস্কুলার এক্সপানশন হয় 100 ml, that is the 10%. তাহলে আমরা এইখান থেকে একটা ইয়েতে কনক্লুশন আসতে পারি যে 5% dextrose aqua, যেটা ভাস্কুলার এক্সপানশন is very very minimum because it crosses all the barrier and enter into all the compartment. তাহলে 1 লিটার যদি আমরা ডেক্সট্রোজ অ্যাকোয়া ইনফিউজ করি, গেইন হচ্ছে 100 ml, তাহলে 1 লিটার যদি বাড়াইতে হয় তাহলে দিতে হবে আমাদেরকে 10 লিটার, which is not a মানে physiologically compatible না। So in any way this is not a resuscitative fluid, and in any way all of the fluid, most of the fluid dextrose aqua will enter into the cellular compartment, and ultimately patient will develop a cerebral edema, pulmonary edema and other মানে কমপ্লিকেশনস। যেটা প্রদীপ কিন্তু ক্লিয়ারলি বলছিল যে ডেক্সট্রোজ অ্যাকোয়া কখনোই আমাদের এই ধরনের যেখানে ভাইটাল স্ট্রাকচার গুলোতে ইনজুরি থাকে, পার্টিকুলারলি দ্য সেরিব্রাল ব্রেন, তখন আমাদের ইজ নট ইন্ডিকেটেড। অ্যান্ড নর্মাল সেনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে 250 ml আমাদের পার লিটার থেকে ভাস্কুলার কম্পার্টমেন্টে থাকে, তাহলে 1 লিটার যদি আমি এক্সপানশন চাই, তাহলে অ্যাটলিস্ট 4 লিটার 1 লিটার ব্লাড লসের জন্য আমি যদি ওটাকে প্রপারলি দিতে, তাহলে 4 লিটার নর্মাল স্যালাইন আমাকে ইনফিউজ করতে হবে। বাট যদি 1 লিটার ব্লাড লসের জন্য আমাকে 1 লিটার কলয়েডই দিতে হবে। এই যে কনসেপ্ট, এই কনসেপচুয়ালি যদি আমরা থাকি, তাহলে আমার মনে হয় যে আমাদের কম্পার্টমেন্টাল ডিস্ট্রিবিউশনটা ক্লিয়ার ধারণা থাকবে। অ্যাট দ্য সেম টাইম কোন ফ্লুইডটা আমরা কোন কন্ডিশনে চুজ করবো সেটা আমাদের বুঝতে অসুবিধা হবে না। অ্যাট দিস পয়েন্ট এনি স্টুডেন্ট কোনো কোশ্চেন আছে? প্রদীপ প্লিজ ইন্টারাক্ট উইথ আস আমাদের সঙ্গে, আমার মনে হয় স্টুডেন্টদের কোয়ারি গুলো। এনি কোশ্চেন আপ টু দিস পয়েন্ট, এনি স্টুডেন্টস? or ক্লিয়ার হয়েছে এতটুকু? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি ডক্টর তরিকুল বলছিলাম স্যার।
যে বি নাম্বার যেটা নর্মাল স্যালাইনের কথা বলছেন স্যার, এখানে অনলি 25% হলো হচ্ছে ভাস্কুলার কম্পার্টমেন্টে থাকবে, আর এই 70% কি ইন্ট্রাসেলুলার কোনো কম্পার্টমেন্টে ফ্লুইড যাবে না স্যার? এই 70% এর 50% এটা কি No, জানা আছে? no, because electrolytes will not enter into the cell because the sodium potassium pump dependent mechanism that will remain in the interstitial fluid compartment. So interstitial expansion টা হবে maximum. Intercellular compartment যাবে না. Intercellular compartment fluid, only the water containing fluid will enter into the intercellular compartment. So, আমরা দুইটা একটা বিষয় হচ্ছে ইলেকট্রোলাইট এন্ড ফ্লুইড এর কথা বলছি আর কি। আপনি কি স্যার ইলেকট্রোলাইট এর কথা বলছেন? ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, নো ফ্লুইড এন্টার ইনটু দ্য ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট ইন কেস অফ নরমাল স্যালাইন স্যার। নর্মাল স্যালাইন তো মানে যে ফ্লুইড ওয়াটারটা এটা তো সোডিয়ামের সঙ্গে যেদিকে মুভ করবে সেদিকেই করবে, আর অ্যালোন থেকে তো ফ্রি ওয়াটার নেই। ফ্রি ওয়াটার আছে হচ্ছে 5% ডেক্সোজের মধ্যে। সোডিয়াম ক্লোরাইড যে নর্মাল স্যালাইন দ্যাট ডাজন্ট কন্টেইন এনি ফ্রি ওয়াটার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। প্রদীপ উইল নর্মাল স্যালাইনটা আইসোটোনিক, এটাতে সোডিয়াম ক্লোরাইড থাকলে প্লাজমার সাথে মিশে আছে। মিশে আছে, নরমালি যা থাকে তা থাকবে, ওটা ভলিউমটা রাইজ করলো আর কিছু না। কিন্তু ডাজন্ট সোডিয়াম ক্লোরাইড না থাকে তাহলে কিন্তু পানিটা 2/3 চলে যাবে সেলের ভিতরে, আর এক্স্যাক্টলি 1/3 আসবে যেখানে 1/3 এর আবার 2/3 ইন্টারস্টিশিয়ামে চলে যাবে, তারও 1/3 আসবে ভাস্কুলার। এই জন্য ডেক্সট্রোজ অ্যাকোয়া দিয়ে ভলিউম রাইজ করা যাবে না। নর্মাল স্যালাইন ওটা কোলয়েড দিয়ে করতে হবে। কারণ নর্মাল স্যালাইন ডাজন্ট কন্টেইন ফ্রি ওয়াটার দ্যাট উইল নট এন্টার ইনটু সেল। ক্লিয়ার এখন? ওকে, আমরা আসি। এই যে আমাদের এখন ইয়েটা যেটা হচ্ছে যে ভলিউম ম্যানেজমেন্ট, হোয়াটস দ্য প্রবলেম? প্রবলেম হচ্ছে এটা হচ্ছে করবো স্যার। শিওর রঞ্জন প্লিজ। ওই আপনি যে বলছেন ডি ডেক্সট্রোজ অ্যাকোয়া, হুম, ডেক্সট্রোজ অ্যাকোয়া তো এটা তো মেটাবলাইজ হয়ে যাওয়ার পর তো ফ্রি ওয়াটার, এটা হুম। প্রতিটা কম্পার্টমেন্টে যাচ্ছে ফ্রি ওয়াটার। Right. এজ এ রেজাল্ট আরেকটা প্রবলেম মনে হয় স্যার, অসমোলারিটি কমে যায় বোথ এক্সট্রা এন্ড ইন্টারসেলুলার। এক্স্যাক্টলি ইয়ে স্যার, আমার যে অসমোলারিটি যেটা থাকে যেহেতু ইয়ে যায় ফ্লুইড যায়, ফ্রি ফ্লুইড যায়, বোথ এক্সট্রা এবং ইন্টারসেলুলার অসমোলারিটি কমে যায়। জি জি, ওকে থ্যাংক ইউ, Okay. থ্যাংক ইউ কাজু। সো ইটস এ ভেরি ন্যারো রেঞ্জ। একটা নর্মাল ভলিউমিক যে মানে ভলিউমের যে রেঞ্জটা থাকে এটা খুব একটা ওয়াইড না। তো দেখা যায় যে একটু পেশেন্টের ফ্লুইড মানে অ্যাডমিনিস্ট্রেশন কম হলে উইল ডেভেলপ এ হাইপোভলিমিয়া, and hypovolemia that ultimately leads to a organ hypoperfusion, inflammatory response and sepsis and multiple organ function syndrome এটা হয়। আর যদি পেশেন্টের একটু ওভারলোড হয় ultimately high risk of developing the edema ileus, which is a very important for us, and postoperative nausea and vomiting, pulmonary and cardiac complications. বাট এই যে একটা নর্মোভলিমিক স্টেটে রাখতে না পারার কারণ হচ্ছে কতগুলো পেশেন্টের প্রসিডিওর গুলো হয়, অ্যানাস্থেসিয়া কিছু মানে আমাদেরকে এই ভলিউম রিডিস্ট্রিবিউশন করতে পারে, প্রি অপারেটিভ হাইড্রেশন যদি প্রপারলি না হয়, বল প্রিপারেশন যদি অ্যাগ্রেসিভ হয়, এইসব কারণে দেখা যায় যে ইজ এফেক্টেড বাই দিস কিপিং দ্য পেশেন্ট ইন নর্মোভলিমিক স্টেট। সো এই নর্মোভলিমিক স্টেট আমাদেরকে পেশেন্টে রাখতে হবে, নট ইন হাইপোভলিমিয়া, নট ইন হাইপারভলিমিয়া, কারণ বোথ ultimately will leads to a development of the complications and ultimately the patient's morbidity and the mortality. এখন হচ্ছে গ্লোবাল সিনারি অফ দ্য ফ্লুইড ম্যানেজমেন্ট কি আমরা যদি দেখি যে আমাদের বইয়ে কি বলে, জার্নালসে কি বলে এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা কি পাই। সাধারণত যে জিনিসটা আমরা নিয়ে একটু আগেই কথা বলছিলাম যে এই একটা স্টাডি, এটা ব্রিটিশ জার্নাল অফ অ্যানাস্থেসিয়াতে 2015-এ হয়েছিল দুইটা ইউনিভার্সিটি হসপিটালে। তো সেখানে দেখিয়েছে যে এত ভ্যারিয়েবিলিটি মানে বিভিন্ন হাসপাতালে, এটা শুধু আমাদের দেশে না, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানে প্রবলেম ইজ প্রিভেইলিং। ইউকেতে স্টাডিটা ছিল, তো সেখানে দুইটা ইউনিভার্সিটি হসপিটালে করা হয়েছিল এবং যেখানে দেখা গেল যে ভ্যারিয়েবিলিটি অনেক বেশি। ভ্যারিয়েবিলিটিটা কেমন বেশি, যেমন একটা পেশেন্টের 70 কেজি একটা পেশেন্টের 2 ঘন্টার একটা প্রসিডিওর হবে, সেখানে অ্যামাউন্ট অফ ফ্লুইড মানে মিনিমাম কোন হসপিটালে দেখা যাচ্ছে যে 700 পর্যন্ত ইউজ করছে, আর ম্যাক্সিমাম মানে 5400 পর্যন্ত ইউজ করছে ফর 2 আওয়ার্স সার্জারি। সো এত ভেরিয়েবিলিটি এত বেশি, ইভেন উইথ এ মিনিমাম ব্লাড লস। তো এরা তখন একটা কনক্লুড করছে যে আসলে মানে ফ্লুইড ম্যানেজমেন্টটা সায়েন্টিফিক্যালি এখনো আমরা পেশেন্টটাকে ইউজ করছি না, ইট জাস্ট এ র্যান্ডম কেওয়াস, মানে যেখানে যে ইনস্টিটিউটে যারা চিন্তা করছে সেভাবেই করছে।
বাট এ ফিক্সড প্রোটোকল অ্যান্ড গাইডলাইন দিয়ে ট্রিটমেন্টটা আমরা সার্জিক্যাল পেশেন্টগুলোকে খুব কম করছি। হোয়াট হ্যাজ চেঞ্জ দ্য ফ্লুইড ম্যানেজমেন্ট ওভার দিস ডিকেডস? কি চেঞ্জ গুলো আসলো? এই চেঞ্জ গুলো যদি আমরা যদি একটু তাকাই, তাহলে কনসেপ্ট অফ দ্য থার্ড স্পেসটা কি? আমরা থার্ড স্পেসকে অনেক সময় চিন্তা করে অ্যাডিশনাল ফ্লুইডটা আমরা অ্যাডমিনিস্টার করে থাকি, বাট রিয়েলি ডাজ ইট, মানে আমাদের কি থার্ড স্পেস কি এক্সিস্ট করে কিনা এখন, বা কোনো ডিফাইন করা আছে কিনা, বা থাকলে তার পরিমাণটা কতটুকু? নর্মাল স্যালাইন ভার্সেস ব্যালেন্সড সল্ট সলিউশন ভার্সেস কলোয়েডাল সলিউশনস। তো এইটা তো আমরা মোটামুটি একটু ওই যেটা দেখলাম একটু আগে, সেখান থেকে আমরা কিছু ধারণা করতে পারছি। কনসেপ্ট অফ দ্য স্টার্লিংস ল কি বলতো অ্যাবাউট দ্য ফ্লুইড মুভমেন্ট, বাট এই কনসেপ্টটা এখন কি বলে, কতটুকু চেঞ্জ হয়েছে এবং তার ইম্প্যাক্টটা কি আমাদের ফ্লুইড ম্যানেজমেন্টের জন্য, এটাও আমাদেরকে একটু জানতে হবে। অ্যান্ড ক্লিনিক্যাল মনিটরিংটার ফ্যালাসিটা কি হতে পারে একটা পেশেন্টের ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশনে, আমাদের টু ডিটেক্ট দ্য স্মল অ্যামাউন্ট অফ দ্য হাইপোভলিমিয়া অর দ্য হাইপারভলিমিয়া, এই কনসেপ্টটা আমাদের আসছে। যে ক্লাসিক্যালি আমরা যে পালস ব্লাড প্রেশার আউটপুট দিয়ে এটাকে মনিটর করতাম, তার সঙ্গে কি যোগ হয়েছে বা মানে কি কি ফ্যাক্টরগুলো ইনফ্লুয়েন্স করতে পারে। লিবারেল ভার্সেস রেস্ট্রিক্টেড ফ্লুইড থেরাপি, অনেক কথা আছে। যেমন একটা আমরা বললাম কেউ ইউজ করছে 700, কেউ ইউজ করছে 5400 ফর সেম সার্জারি। তো লিবারেলি যারা ইউজ করছে তাদের আউটকামটা কি হয়, বা রেস্ট্রিক্টেড যারা ফ্লুইড ইউজ করছে তাদের পেশেন্ট আউটকামটা কি হয়। কনসেপ্ট অফ দ্য প্রি অপারেটিভ ভলিউম লোডিং, আমাদের ক্ষেত্রে ফ্রিকোয়েন্টলি আমরা এই কনসেপ্টটা দেখি যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া বা রিজিওনাল অ্যানেস্থেসিয়াতে অনেক সময়তে আমরা ইউজ করে থাকি যে ভলিউম লোডিং। এখন ভলিউম লোডিং দিয়ে ইটস এ প্রিলোডিং অর এ কোলোডিং, মানে এটা কোনটা করলে বেটার, আমার মনে হয় রঞ্জন হাসান এটা আমাদেরকে আরো ভালো বলবেন একটু পরে। অ্যান্ড আর্লি ইউজ অফ দ্য ব্লাড ট্রান্সফিউশন, কখন আমাদেরকে করা উচিত টু প্রিভেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ ফার্দার কমপ্লিকেশনস রিলেটেড টু ফ্লুইড। আর্লি ইউজ অফ দ্য ভাসোপ্রেসার কখন দরকার, গোল ডাইরেক্টেড ফ্লুইড থেরাপিটা আমরা কখন করে থাকি। অ্যান্ড কনসেপ্ট অফ দ্য ইরাস, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ফ্লুইড ম্যানেজমেন্টে আমাদের ইরাসের কি কনসেপ্টে অ্যাপ্লাই করতে পারি ফর এ বেটার আউটকাম অফ দ্য পেশেন্ট। এই কতগুলো ব্যাপার নিয়ে আমরা একটু সাবসিকুয়েন্ট এই স্লাইডগুলোতে একটু আলোচনা করব। সো থার্ড স্পেসের যে কনসেপ্টটা হচ্ছে ডাজ ইট এক্সিস্ট, আমরা অনেকগুলো জার্নাল থেকে আমরা যেগুলো দেখেছি যে ক্লাসিক্যাল থার্ড স্পেস ডেসক্রাইব মোর দ্যান 50 years ago was never localized. It's একটা hypothetical একটা স্পেস ছিল, and per se the quantitatively does not exist. So fluid is perioperatively shifted from the intravascular towards the interstitial space. So adding fluid by calculating the third space loss means simply leading to a fluid overload and the interstitial edema. So এখন এই কনসেপ্ট অফ দ্য থার্ড স্পেস ইজ নো লঙ্গার এক্সিস্ট নাও। সো এটাকে আর ক্যালকুলেশন করে আমরা ফ্লুইডটাকে অ্যাড করার কোনো প্রয়োজন নাই। ইন্টারস্টিশিয়াল ইডিমা হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের জন্য সার্জারির জন্য বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা ইজ এ প্যারালাইটিক আইলিয়াস, which is a common if we add this fluid to the total post-operative management of the patient. Replacement of the insensible loss during surgery, যেমন ট্রেডিশনালি ইন্ট্রাভেনাস ফ্লুইড আমরা ইউজ করে থাকি 7 to 8 ml per kg per hour used to replace the losses, আমরা যে ইনসেন্সিবল লস গুলো চিন্তা করি, বাট ইন রিয়ালিটি লসেস ডু নট exceed 1 ml per kg per hour and much less in laparoscopic or robotic surgery. তো সেখানেও দেখা যায় যে আমাদের অ্যামাউন্ট অফ দ্য ফ্লুইডটা কিন্তু আমরা বেশি ইউজ করছি। বাট এই যে বেশি ফ্লুইডটা যাচ্ছে এবং এই বেশি অ্যামাউন্ট অফ দ্য ফ্লুইড যাওয়ার কারণে পেশেন্টের যে ওয়েট গেইনটা হয় এবং ইন্টারস্টিশিয়াল ইডিমা হয়, সেটাও কিন্তু আমরা সাধারণত মেজার করি না। আমরা যদি দেখি যে পেশেন্টের খুব লিবারালি ইউজ করি, তাহলে পেশেন্টের যে ওয়েট গেইন হয়, পেশেন্টের ওয়েট গেইনটা কিন্তু কখনোই মানে ইজ নট অ্যাকসেপ্টেবল ওভার মোর দ্যান 1 to 1.5 kg। বাট আমরা দেখি না, বাট আমরা যে হারে ফ্লুইডটা ইউজ করে থাকি তাতে পেশেন্টের ওজনটা অনেক বেশি বাড়ার কথা, না আলটিমেটলি দ্যাট উইল লিডস টু এ fluid overload and the interstitial edema and the paralytic ileus and other complications. তো এটা আমাদের একটু ফ্লুইড ট্রিটমেন্টে খেয়াল রাখতে হবে। এন্ড নর্মাল স্যালাইন ভার্সেস ব্যালেন্স ভার্সেস কলিডাল, আমাদের পুলিং এর মধ্যে একটু কথাবার্তা হয়েছিল যে, এবং নর্মাল স্যালাইনের ক্যারেক্টার গুলো নিয়েও কথা হয়েছিল যে এটা নর্মাল না কেন অ্যাবনর্মাল। প্রদীপ ভালো বলেছে যে এটার একটা হচ্ছে পেশেন্টের পিএইচ এন্ড দ্য ক্লোরাইড কন্টেন্ট, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ নিয়ে ডিবেট আছে, ডিবেটটাও এখন মানে কিছুটা এক্সপেরিমেন্ট দিয়ে সলভ করেছে, যে এখন বলছে যে হোয়াটস রং উইথ দ্য 0.9% নর্মাল স্যালাইন, যেটাকে আমরা ফ্রিকুয়েন্টলি আমাদের ডে টু ডে সার্জারি প্র্যাকটিসে আমরা ইউজ করি। বাট আমরা যদি দেখি যে আমাদের প্র্যাকটিসে কিন্তু 0.9% নর্মাল স্যালাইন ইন জেনারেল সার্জিক্যাল প্র্যাকটিসের রোলটা খুবই কম, খুবই কম। বাট আমরা এখনো যদি আমাদের সবাই স্টুডেন্ট যারা আছেন বা মানে সার্জারি ওয়ার্ডে আমরা যদি দেখি
যে প্রত্যেকটা রেজিমের সঙ্গে কিন্তু 0.9% নর্মাল স্যালাইন আমরা অ্যাড করে থাকি, বাট দ্যাট শুড নট বি। কারণ হচ্ছে এই কারণটা আমাদেরকে জানতে হবে যে হাউ নর্মাল স্যালাইন ডু হার্ম, এটাকে কি হার্মটা করছে আমাদের, বিকজ ইটস কন্টেন্ট হাই, ক্লোরাইড কন্টেন্ট হাই, and high chloride content হওয়ার কারণে হয় কি patient developed a hyperchloremic metabolic acidosis, and this hyperchloremic metabolic acidosis that impairs the renal function by directly toxic effects on the renal tubular cells, and patient AKI and the oliguria post অনেক বেশি, এবং দেখা যায় পেশেন্টের মরবিডিটি and even to some extent পেশেন্টের আদার ডিজিজ রিলেটেড মর্টালিটিও রিলেটিভলি হায়ার। এখন এইটাকে আমরা যে কথাটা বললাম, আমাদের এভিডেন্স কি বলে, আমাদের স্টাডিগুলো কি বলে, স্টাডি কতটুকু সাপোর্ট করে সেটা আমরা একটু দেখি। একটা যে নর্মাল স্যালাইন যেটা আমরা দিচ্ছি এর সঙ্গে যদি ব্যালেন্স ক্রিস্টালয়েড সলিউশনটা দেওয়া হয়, এটাও ব্রিটিশ জার্নাল অফ অ্যানাস্থেসিয়া 2018 পাবলিশ করেছে যে এইটা হচ্ছে নর্মাল স্যালাইন, উপরের যে কাপটা আর নিচেরটা হচ্ছে ব্যালেন্স ক্রিস্টালয়েড সলিউশন। সো পার্সেন্টেজ অফ দ্য পেশেন্ট রিকোয়ারিং দ্য ভ্যাসোপ্রেসার রিকোয়ারমেন্ট, যাদের স্যালাইনটা দেওয়া হচ্ছে দেখা যায় যে ওদের ক্ষেত্রে অনেক বেশি ইন কম্পেয়ার টু দ্য পেশেন্ট রিসিভিং এ ব্যালেন্স ক্রিস্টালয়েড সলিউশন। They definitely it is doing some harm to the patient, not to the good to the patients. And other changes এর মধ্যে যেটা প্রফেসর প্রদীপ বলছেন যে পিএইচ এর কথা, পিএইচ কিন্তু একটা পেশেন্টের আমাদের এর মধ্যে দেখছি যে অনেকগুলো নর্মাল সাইজে চেঞ্জ হয়, পিএইচ চেঞ্জ হয়, বেজ এক্সেসটা চেঞ্জ হয়, সোডিয়াম ক্লোরাইড কন্টেন্টটা চেঞ্জ হয় এবং সোডিয়াম কনসেন্ট্রেশনটা পেশেন্টের চেঞ্জ হয়। পিএইচ এর মধ্যে রিমার্কেবল চেঞ্জ যেটা হয়, যেটা পিএইচটা কম থাকার কারণে আমাদের উপরের যে গ্রাফটা এটা হচ্ছে পেশেন্ট যদি ব্যালেন্স সলিউশন পেয়ে থাকে almost remain static, but if the patient get the normal saline 0.9% sodium chloride solution, pH drastically এটা ড্রপ করছে, দেখা যাচ্ছে যে এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, ইট ইজ ভিজিবল। সো দেখা যায় যে পেশেন্টের 60 মিনিটসের পরে পেশেন্টের ড্রপ করে আসলো অলমোস্ট 7.35 এবং 120 মিনিটসের মধ্যে পেশেন্ট চলে আসলো অলমোস্ট 7.32। সো এটা পিএইচ যে অ্যাসিডোসিসটা হচ্ছে দ্যাট ইজ সার্টেনলি উইল ডু হার্ম টু দ্য পেশেন্ট। এবং আমরা যদি দেখি যে বেজ এক্সেসের ব্যাপারটা, এই যে কত মিনিটস আফটার সার্জারি, উপরেরটা হচ্ছে ব্যালেন্স সলিউশন, বাট এখানে যদি নর্মাল স্যালাইন দিয়ে আমাদের হচ্ছে নিচেরটা কতটা চেঞ্জ হচ্ছে এখানে পেশেন্টের। সো ইট এ ট্রিমেন্ডাস ইফেক্ট অন দ্য বেজ and the pH of the plasma of the patient. তো এই জন্য is doing more harm to the patient. And same time যে ক্লোরাইড কন্টেন্ট সোডিয়ামের জন্য এটা যে বা পিএইচটা কমে এর থেকে ক্লোরাইড কন্টেন্টের যে পেশেন্টের ডাইরেক্ট টক্সিক ইফেক্ট অন দ্য টিউবুলস আছে, যার কারণে পেশেন্ট ডেভেলপিং পোস্ট অপারেটিভ AKI উইথ দিস নর্মাল স্যালাইন ইজ মোর। সো এতগুলো কারণে আমাদের আলটিমেটলি বিভিন্ন স্টাডি থেকে এখন যেটা কনক্লুশন করেছে এবং রিকমেন্ডেশন করেছে সেটা হচ্ছে patient undergoing a major abdominal surgery, the use of the normal saline results in saline-induced hyperchloremia associated with the metabolic acidosis, and same time associated with dose-dependent increased vasopressor requirement, at the same time increased chances of the AKI. So সেই কারণেই আমাদের ডক্টর নুরুল আমিন ভূঁইয়া বলছিল যে নর্মাল স্যালাইন ইজ নট এ নর্মাল স্যালাইন। নর্মাল টার্মটা আমরা ইউজ করে আসছি, বাট প্রেজেন্টলি এটাকে বলা হচ্ছে অ্যাবনর্মাল স্যালাইন। সো আমাদের জেনারেল সার্জারিতে ইউজ রিলেটিভলি অনেক কম, যেটা আমরা অলমোস্ট 100% পেশেন্টের ক্ষেত্রে ইউজ করে থাকি ইন দ্য পেরি অপারেটিভ পিরিয়ডে। সো এই ব্যাপারে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে এবং জুডিশিয়াসলি এটাকে সিলেক্ট করতে হবে ডিপেন্ডিং অন দ্য টাইপস অফ দ্য পেশেন্ট। এটাও একটা পেশেন্টের 2018 এর ব্রিটিশ জার্নাল অফ অ্যানাস্থেসিয়ার যে স্টাডিটা। এইখানে কমেন্ট করে প্রদীপ, আপ টু দিস পয়েন্টে এনি কমেন্ট? না ঠিক আছে তো। ওকে, মানে স্টুডেন্টদের কোনো কনফিউশন, এনি স্টুডেন্ট? স্যার সালাম স্যার, ডায়াবেটিস পেশেন্টের স্যার আমরা তো নরমাল স্যালাইন প্রিঅপারেটিভলি দেই, তাহলে স্যার কি ডায়াবেটিস পেশেন্টের নর্মাল স্যালাইন আমরা প্রিঅপারেটিভলি কেন দিব? আমরা ডায়াবেটিস পেশেন্টটাকে আমরা ওই জিনিসটা ইউজ করব, সেখানে গ্লুকোজ থাকলে গ্লুকোজটাকে আমরা টাইট্রেট করব।
তো এখানে নর্মাল স্যালাইন দেওয়ার কোনো ইন্ডিকেশন নেই, বাট আমরা ক্লাসিক্যালি এবং আমাদের রাইচুয়ালি ক্লিনিক্যাল আমরা অভ্যাসগতভাবে আমরা কিন্তু মানে সবসময় বলে থাকি যে ডায়াবেটিক পেশেন্ট নর্মাল স্যালাইনটা লাগিয়ে দাও। দিস ইজ নট রাইট অ্যাপ্রোচ। ডায়াবেটিস পেশেন্টের জন্য কি গ্লুকোজ কন্টেনিং স্যালাইন কি ইজ কন্ট্রাইন্ডিকেটেড? ইটস নট কন্ট্রাইন্ডিকেটেড। ওকে, ওকে, থ্যাংক ইউ। স্যার নর্মাল স্যালাইন ইউজ না করলে স্যার কি ইউজ করব স্যার? আমরা আসছি, ওয়েট করো, আমরা আসছি, ওখানে আসবো। মানে আলটিমেটলি আমরা কনক্লুশন করব মানে কি দিয়ে আমরা ওটা বলবো, ঠিক আছে? ওকে, সো নেক্সট হচ্ছে, সো 0.9% normal saline is neither normal nor a physiological fluid. So balanced crystalloid solution is the fluid of choice in surgical practice. This is the recommendation. And balanced crystalloid solution already বলেছে কিছু কিছু কথা, আমরা আরো সামনের দিকে এসে ডিটেইলসটা একটু ডিসকাস করবো যে কোন ধরনের ফ্লুইড এটা। And what's wrong with the albumin solution? অ্যালবুমিনটাও আমাদের জেনারেল সার্জারিতে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ইউজ করতাম, পার্টিকুলারলি একটা পেশেন্টের বা পেশেন্টের একটু হাইপোঅ্যালবুমিক জেনারেল সার্জারিতে থাকলে বা পেশেন্টের হাইপোভলিমিয়া থাকলে আমরা বা সেপটিক কন্ডিশনে এগুলি, বাট অ্যালবুমিনের ইউজটা কিন্তু অনেক ক্ষেত্রে এখন রেস্ট্রিক্ট করা হয়ে যে এতটা ফ্রিকুয়েন্টলি আমরা ইউজ করি না। কেন ইউজ করি না, এটার কারণটা হচ্ছে আমরা যদি একটু এক্সপ্লেইন করি তাহলে আমরা দেখব ব্যাপারটা এরকম যে এইটা হচ্ছে, আমরা একটা কথা বলেছিলাম যে স্টার্লিংস লটাকে চ্যালেঞ্জ করেছে এবং এটাকে রিভিউ করেছে। কি রিভিউ করেছে বা কি রিভিউ হয়েছে সেটা আমরা একটু বলি, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। যে স্টার্লিংস ল আমাদেরকে বলছে যে ফ্লুইডটা আফটার অ্যাডমিনিস্ট্রেশন ইনটু দ্য ভেসেল লুমেন, দ্যাট ফ্লুইড এট দ্য আর্টেরিয়াল এন্ড উইল কাম আউট ফ্রম দ্য ব্লাড ভেসেলস গিয়ে। Please mute your phone, Galaxy F23. Mute your phone, please. So fluid arterial end থেকে বেরিয়ে আসে এবং ভেনাল এন্ড দিয়ে আবার ফ্লুইডটা রিএন্টার করে ইনটু দ্য সার্কুলেশন। বাট এখন অনেক কিছু রিসার্চের পরে এবং এদের আরো মলিকুলার অ্যানাটমি অ্যান্ড মানে ফ্লুইড মুভমেন্টের এবং এগুলো মানে ফিজিওলজিক্যাল মুভমেন্ট গুলো বোঝার পরে যে কনসেপ্টটা আসছে, সেই কনসেপ্টটা যে শুধু এই বেরিয়ারটা নট অনলি দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, বেরিয়ারটা হচ্ছে এই ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের উপরেও একটা লেয়ার থাকে, যে লেয়ারটাকে বলে এই যে গ্লাইকোক্যালিক্স লেয়ার। এবং এই গ্লাইকোক্যালিক্স লেয়ার এবং এন্ডোথেলিয়াল লেয়ার, এই দুটোর মধ্যে যে স্পেসটা থাকে এই স্পেসটা বলে সাবগ্লাইকোক্যালিক্স স্পেস। এইটা হচ্ছে ইটস এ প্রোটিন ফ্রি একটা জোন। তাহলে প্রোটিন ফ্রি জোন যদি থাকে তাহলে এই যখন পেশেন্টের পারমিবিলিটিটা বেড়ে গিয়ে যখন পেশেন্টের ফ্লুইডটা প্রোটিনটা সহ বেরিয়ে আসে, এই অসমোটিক ইনগ্রেডিয়েন্টের কারণে ফার্দার ফ্লুইড আর এন্টার করে না ইনটু দ্য ভেসেল লুম। যেটা আমরা চিন্তা করতাম যে আর্টেরিয়াল এন্ড দিয়ে বেরিয়ে এসে আবার ভিনাল এন্ড দিয়ে ঢুকলো। সো এই যে ফ্লুইড গুলো প্রোটিন সহ বেরিয়ে আসলো, দ্যাট ইজ রিটার্ন বাই দ্য লিমফ্যাটিক ফ্লো ইনটু দ্য সিস্টেমিক সার্কুলেশন। বাট এই লিমফ্যাটিক ফ্লো সার্কুলেশনের একটা লিমিট আছে, দ্যাট cannot all the fluid that have come out from the vascular system along with the protein সবগুলো নিয়ে আসতে পারে না। But beyond that, ultimately that is accumulated with the interstitial space and ultimately patient will develop a tissue edema, which is a very harmful effect in a surgical patient. এটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমরা বুঝতে পারছি যে একটা ইনফ্লামেটরি কন্ডিশনসে বা একটা সেপটিক কন্ডিশনে এই ধরনের একটা মানে অ্যালবুমিন সলিউশন যদি আমরা দেই তাহলে যে জিনিসটা ইফেক্টটা হবে, ইনফ্লামেটরি স্টেট, সেপসিস, বার্ন, প্যানক্রিয়াটাইটিস, এই গ্লাইকোক্যালিক্স লেয়ারটা ড্যামেজড হয়ে যায়, যার কারণে significantly increasing the movement of the fluid out of the capillary lumen. And আমরা যদি অ্যালবুমিন সলিউশনটাকে ইনফিউজ করি ইনটু দ্য ভেসেল লুমেন, আলটিমেটলি হোয়াট উইল হ্যাপেন, যে এটা বেরিয়ে আসবে, আলটিমেটলি পেশেন্ট উইল ডেভেলপ এ ইন্টারস্টিশিয়াল ইডিমা, বিকজ সেটা আর ঢুকবে না, বিকজ দেয়ার ইজ এ সাবগ্লাইকোক্যালিক্স। আমি মনে হয় ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি এতটুকু। এবং এইটার ইম্পর্টেন্স নিয়েও অনেকগুলো কিন্তু স্টাডি হয়েছে, যে স্টাডিগুলো আমাদেরকে বলছে, কতগুলো ফিস ট্রায়াল ইংল্যান্ডে হয়েছে, জার্নাল অফ মেডিসিন এগুলো পাবলিশ হয়েছিল, যে সেখানে দেখিয়েছে যে স্যালাইন, নর্মাল স্যালাইন অথবা ইভেন অ্যালবুমিন দিয়ে যদি বোলাস দেওয়া হয় তাতে যে পেশেন্টের কমপ্লিকেশন হয়, ইভেন নো বোলাস দিলেও পেশেন্টের মানে 48 আওয়ার্স মর্টালিটি ইন ক্রিটিক্যাল ইল পেশেন্টের অনেক কম থাকে। তাহলে দেখা যাচ্ছে যে এই স্যালাইন বা এখানে মানে অ্যালবুমিন যে ফ্লুইডটা দেওয়া হয় ইন ইনফ্লামেটরি কন্ডিশন, ওইটা হার্মফুল দেন পেশেন্টে ভালো করার থেকে।
So that should not be used in case of inflammatory condition because of this concept. এই জন্য এটাও আবার তারা একটা ফরেস্ট প্লট দিয়ে দেখিয়েছে দুই পাশে যে বোলাস বেটার, নো বোলাস বেটার, ইভেন ইন ইনফ্লামেটরি কন্ডিশনে এই ধরনের প্রোটিন দিয়ে বোলাস দেওয়া ইজ নট দ্য বেটার। সো ইটস প্রুভস যে বিভিন্ন ট্রায়াল এবং আর অনেক ট্রায়াল আছে, তোমরা যদি যাও অনলাইনে যাও দেখতে পাবে যে হার্মফুল ইফেক্টটা কি ইন দ্য ইনফ্লামেটরি কন্ডিশনে। সো সেখানে কখনোই রিকমেন্ড করে না টু ইউজ এ প্রোটিন রিচ ফ্লুইড। Will you make any comment? এগুলো তো আসলে আমাদের যেটা ফিজিওলজিক্যাল কনসেপ্ট অনেক সময় এভিডেন্স বেসড মেডিসিনে বদলে যায়, হ্যাঁ, যে বদলে যায় এভিডেন্স দেখা গেল যে না এটাই ঠিক না, হয়তো ফিজিওলজিক্যাল কনসেপ্ট যে আমাদের ভিতরে ক্যাপিলারি থেকে আমাদের উচিত যে ছিল ইন্টারস্টিশিয়াল থেকে পানিটা বেরিয়ে ভেসেলের ভিতরে যাওয়া, যেহেতু এখানে অ্যালবুমিন বেশি দেওয়া হচ্ছে, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে না অ্যাকচুয়ালি অ্যালবুমিনটা বেরিয়ে চলে আসছে। বেরিয়ে চলে। আমরা অনেক সময় সবসময় বলি যে কার্ডিয়াক ফেলিউরে যদি হাইপোঅ্যালবুমিনিয়া থাকে কখনো দেওয়া ঠিক না, যে পালমোনারি এডিমা পানিটাও বেরিয়ে চলে আসে অ্যালবুমিনের সাথে। এগুলো হলো এভিডেন্স বেসড মেডিসিনের পার্ট আর কি, অনেক কনসেপ্ট ফিজিওলজিক্যাল কনসেপ্টটাকে এভিডেন্স বেসড মেডিসিনে সাপোর্ট করতেছে। রাইট, রাইট। থ্যাংক ইউ প্রদীপ। স্টুডেন্টদের কোনো কোশ্চেন আছে এখানে আপ টু দিস পয়েন্ট? এনি কনফিউশন আর এনি কোশ্চেন? আচ্ছা, ওকে, এখন আমরা দেখি আমাদের একটু মনিটরিং নিয়ে আমরা একটু মানে কথা বলতে চাচ্ছিলাম যে মনিটরিং এর ব্যাপারে, ক্লিনিক্যাল মনিটরিং পার্টিকুলারলি যেটা আমরা ইউজ করি, যে হার্ট রেট, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট, রিয়েল হেমোডাইনামিক মেজারমেন্টস that are and are readily available. Is this are reliable indicator of the early hypovolemia? আর্লি হাইপোভলিমিয়া থেকে এটা মানে রিলায়েবল কিনা, বা রিলায়েবল কোন ফাইন্ডিংস গুলো আমরা আর্লি হাইপোভলিমিয়াকে ডিটেক্ট করতে পারি, বিকজ ডিটেকশন অফ দ্য আর্লি হাইপোভলিমিয়া ইজ ইম্পর্টেন্ট ফর দ্য বেটার আউটকাম অফ দ্য পেশেন্ট। এখন যে জিনিসটা হচ্ছে আমাদের বিভিন্ন সার্জিক্যাল স্ট্রেস এবং অ্যানাস্থেসিয়া রিলেটেড কিছু কারণে আমাদের দেখা যায় যে এই পালস, blood pressure and the urine output altered হয়ে যায়, that may not reflect the true hypovolemia. They are also affected by anesthesia and the surgical stress, heart rate, blood pressure, urine output. Compensatory changes, particularly the spanking vasoconstriction, can mask the hypovolemia. This is also one of the in a healthy volunteer, heart rate and the blood pressure remained stable despite the vein section, even up to 25% of the blood volume normal patient heart rate এবং blood pressure mean unaltered. Urine output is an accurate reflection এই perioperatively দেখা যায়, কারণ হচ্ছে যে central blood volume pressure diuresis may occur even if there is a relative hypovolemia. Conversely, the surgical stress response promotes the water and salt retention and the pneumoperitoneum may cause oliguria. তাহলে এই যে তার কিন্তু নাই হাইপোভলিমিয়া, বাট দেখা যাচ্ছে যে একটা নিউমোপেরিটোনিয়ামের কারণে পেশেন্ট মে ডেভেলপ সাম oliguria. And central venous pressure measurement do not correlate well with the intravascular volume because of magnitude of the factors. কারণ muscle relaxations, remifentanil use infusions, epidural and the spinal anesthesia and the pneumoperitoneum that affects the venous stone. So এই যে আমাদের যখনই পেশেন্টের অপারেশনটা করছি, সেই অপারেশনের এই the physiological এই প্যারামিটার গুলো বা কন্ডিশন গুলো আমাদেরকে একটু রাখতে হবে, এবং সেই এই ক্লিনিক্যাল প্যারামিটার গুলো আমাদেরকে মিসগাইড করতে পারে। যেমন এটা আমি একটা দেখাই, যে এইটা যদি তোমরা আমাদের ATLS এর যে ইয়েটা আছে, ম্যানুয়ালটা আছে, এই ম্যানুয়ালে তাদের যে ক্লাসেস অফ দিস সাইন সিমটমস অফ দ্য হেমোরেজ বাই ক্লাস, যে কতটুকু কত পার্সেন্ট ব্লাড লসে কি তার প্যারামিটার চেঞ্জ হয়, এই প্যারামিটার গুলো কিন্তু আগে থেকে নতুন যেটা আসছে 10th এডিশন, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। চেঞ্জের মধ্যে আমরা দেখাচ্ছি ক্লাস 1 এর হাইপোভলিমিয়ার মধ্যে পেশেন্টের যদি 15% লস হয়, তাহলে পেশেন্টের সাধারণত কোনো ফিজিওলজিক্যাল প্যারামিটার গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, যেমন হার্ট রেট, ব্লাড প্রেশার, পালস রেট, রেসপিরেটরি রেট, ইউরিন আউটপুট, গ্লাসগো কমা স্কেল, কোনো কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, তো এই চেঞ্জটা না হলে আমরা কিন্তু আর্লি ডিটেকশন অফ দ্য হাইপোভলিমিয়া ডিটেকশন করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় ক্লিনিক্যালি।
তো সেই ক্ষেত্রে যার কারণে বলা হয় যে ডিউরিং অপারেশন অর সার্জারিতে বা ট্রিটমেন্টের সময় আমাদের ফ্রিকুয়েন্ট ফ্লুইড বুলাস দিয়ে বা ফ্লুইড রেসপন্সিভটা কি আছে এটা দিয়ে মানে দ্যাটস ইজ এ ভেরি গুড গাইড অ্যান্ড দ্য ক্রাইটেরিয়া যে পেশেন্টের মানে হাইপোভলিমিয়া আছে কিনা। এবং এই হাইপোভলিমিয়াগুলো আমরা সাধারণত দেখি বাই এ ফ্লুইড রেসপন্সিভনেস, and fluid responsiveness is defined as the capacity of the heart to significantly increase the stroke volume and its cardiac output in response to volume challenges. এবং আমরা ক্লিনিক্যাল সিনারিও এবং ক্লিনিক্যাল সেটিংস আমরা যেগুলো করতে পারি, যেটা আমাদের পোলিংও ছিল, যে একটা বোলাস ইট মে বি 500 ml ফ্লুইড অর মিনি বোলাস দিতে পারি আমরা 100 to 300 ml অফ দ্য ফ্লুইড। একটা করতে পারি যে বোলাস ছাড়া আমরা প্যাসিভ লেগ রাইজিং করে আমরা, সেটাও একটা ফ্লুইড ব্লাস হতে পারে, কারণ প্যাসিভ লেগ রাইজিং যদি করে দেখি তাহলে লেগ রাইজ করার জন্য সিস্টেমিক সার্কুলেশনের পিরিয়ডটা দেখা যাচ্ছে যে 350 ml বেড়ে যায়। তো সেখানেও একটা পেশেন্ট আমরা রেসপন্সটা দেখতে পাই, এবং এই রেসপন্সটা যদি আমাদের রাফলি অ্যাবাউট ওভার 10% থাকে তাহলে আমরা বুঝতে পারি যে তার রেসপন্সিভনেসটা কি। সো এই বোলাসটা আমাদের অপারেশনের সময় রিপিটেডলি দিতে হয়, কারণ অপারেশনের সময় তো আমরা প্যাসিভ লেগ রাইজিং দিয়ে এটা মানে দেখতে পারি না। সো রিপিটেড বোলাস দেওয়াটাই হচ্ছে ইজ অ্যান আইডিয়াল টু অ্যাসেস দ্য পেশেন্ট রেসপন্সিভনেস দেখাটা। অ্যান্ড আমরা দেখতে পাই যেটা হচ্ছে apart from this scenario, the leg raising test is a very sensitive and sensible, simple bedside test. এটা কোনো কিছুর মানে কোনো কিছু ইকুইপমেন্টস এর দরকার হয় না, জাস্ট যেটা সেমি রিকাম্বেন্ট পজিশনে যদি পেশেন্ট থেকে থাকে এটাকে জাস্ট রিভার্স করে দিলে, প্যাসিভ লেগ রাইজিংটা করে দিলে 45 ডিগ্রি যদি তুলে দেওয়া হয়, তাহলে দ্যাট উইল ট্রান্সফার দ্য ব্লাড ফ্রম দ্য লেগস ইনটু দ্যাট উইল ইকুয়াল টু, এটাকে বলা হয় যে টেস্ট ফর দ্য ফ্লুইড রেসপন্সিভনেস, বিকজ এরকম পা তুলে দিলে রাফলি অ্যাবাউট দ্য 300 ml of the fluid will add into the circulation, central circulation. So passively moving a patient from a 45 degree semi-recumbent to supine and a leg raise to 45 degree induces a gravitational transfer of the blood from the lower limbs and the abdomen towards the heart. So এটাতে যে রেসপন্সটা হয় সেই রেসপন্সটা দিয়ে আমরা পেশেন্টের রেসপন্সিভনেসটা মানে বুঝতে পারি। তো এই রেসপন্সিভনেসটা কতটুকু হলে বুঝবো, যদি আমাদের চেঞ্জটা হয় 10% সাধারণত যদি চেঞ্জ হয় তাহলে সেই চেঞ্জটা দিয়ে আমরা বুঝতে পারি হ্যাঁ পেশেন্ট ইজ ফিট রেসপন্সিভ। প্রদীপ, এনি কমেন্ট? এই ফ্লুইড রেসপন্সিভ নিয়ে আমাদের আইদার বাই বোলাস অর বাই প্যাসিভ লেগ রাইজিং, উইল ইউ মেক এনি কমেন্ট? ঠিক আছে, এটা ওই এমনি আমরা বলি যে সব মানুষের তো ওয়েট সেম না। ওই বোলাসটা দেওয়ার সময় ক্রিস্টালয়েডটা 3 ml পার কেজি দিতে আর কোলয়েডটা 2 ml পার কেজি দিতে, ওইটাও করা যায়। যদি আমরা একটা যে হোল অ্যাজাম করে নিচ্ছি আর কি 500, 250, 150 ml। অনেক সময় রেনাল ফেলিউর থাকলে, কার্ডিয়াক ফেলিউর থাকলে এটা করা একটু প্রবলেম হয়ে যায়। পেসিভ লেগ রেজিং, রেনাল কার্ডিয়াক ফেলিউর আছে, তাকে পেসিভ লেগ রেজিং করতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। ওই সময় আমাদের সতর্কতা আসলে করা উচিত, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। অন্যান্য সাপোর্টিভ কোমরবিডিটি আছে কিনা এটা দেখে টেস্টটা করতে হবে। রাইট। প্রফেসর রঞ্জন, আমরা কি পার অপারেটিভলি যে ফ্লুইড মানে বোলাস গুলো ইউজ করি, সাধারণত আমাদের মানে প্র্যাকটিসটা কি ইন ক্লিনিক্যাল সিনারিও? স্যার আমি একটা অনুষ্ঠানে বলেন স্যার, বুঝি না। আমরা যে ডিউরিং সার্জারি মানে পেশেন্টের হাইপোভলিউমি অ্যাসেস করার জন্য আমরা তো ফ্লুইড বোলাস গুলো ইউজ করি মনে হয় না পার অপারেটিভলি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার কয়েকটা ছিল আপনি যে বলতেছিলেন, ঠিকই আছে, কিন্তু আমাদের অ্যানেস্থেটিক এজেন্ট আমরা যেগুলো ইউজ করি, ডিপ্রেশন, ডাইলিটেশন করে, সেন্ট্রাল ডিপ্রেশন করে, সাথে আমরা স্টেজ অফ অ্যানেস্থেসিয়াতে কিন্তু ভ্যাসোডাইলেটরি একটা ইফেক্ট আছে। অ্যাজ এ রেজাল্ট এখন যারা স্টুডেন্ট আছে ওদের জন্য বলতেছি স্যার, ওই ডিফিসিট যেটা থাকে ওটা যদি আমরা দিয়ে না ফেলি প্রি অপারেটরি, তাহলে দেখা যায় পেশেন্ট হঠাৎ করে হাইপারটেনশন হয়ে যায়। এই জন্য আমাদের ফ্লুইড ডিফিসিট রাখা যাবে না। আর আপনি যেটা বলেছেন যে হাউ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য হাইপোভলিমিয়া, আসলে হাইপোভলিমিয়া যেটা বলছেন স্যার, এখানে কয়েকটা জিনিস আছে। আমাদের যে অ্যানেস্থেটিক এজেন্ট ইনহেলেশনাল হোক এবং অল আর ডিপ্রেসিভ, এগুলা দিয়ে এই যে দিলেন আমরা ফ্লুইড ভলিউম দিলাম, ফ্লুইড ভলিউম দিলে
হ্যাঁ, ফ্লুইড ভলিউম দিলে এই রেসপন্সটা ছাড়া অন্য কোনো রেসপন্স আসলে বোঝা যায় না যে আমি ওটা কি হচ্ছে না কি হাইপোটেনশন হচ্ছে, ইউরিন আউটপুট। আমার মনে হয় স্যার ইউরিন আউটপুট দিয়ে আমরা মাঝে মাঝে দেখি যে ইউরিন আউটপুটটা তার ঠিক আছে কিনা। তবে এই যে রেসপন্স যেটা ভলিউম রেসপন্স যেটা, এই রেসপন্সটা স্যার কতদূর করবে এটা আমার খুব একটা এই ব্যাপারে আপনার হয়তো ভাবে পড়ে ইয়ে আছে, আমার এই ব্যাপারটা খুব একটা ইয়ে নেই। আচ্ছা তবে আচ্ছা ল্যাগ রেট যেটা বলেছে ওইটা ঠিক আছে, ওটা আমার কয়েকটা ইয়েতে পড়েছি যে এটা একটা ভালো ইন্ডিকেটর। ল্যাগ রেট করে ইয়ে করে ওটা দেখা যায় যে তার প্রেশার কমলো না বাড়লো এই ইয়েটা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো এই ফ্লুইড রেসপন্সিভনেসটা আমাদেরকে দেখা হচ্ছে এই কারণে ইম্পর্টেন্ট যে আমাদের এই কার্ভটা তো আমরা সবাই ওরিয়েন্টেড, যে ফ্রাঙ্ক স্টার্লিং কার্ভটা এর একটা মানে প্রিলোড প্রিলোড ডিপেন্ডেন্ট, যে প্রিলোডটা আমরা দিলে আমাদের এই স্ট্রোক ভলিউম এন্ড কার্ডিয়াক আউটপুটটা বাড়বে, বাট প্রিলোড ডিপেন্ডেন্ট একটা কিন্তু ফার্দার ফ্লুইড দিলে কিন্তু বাড়বে না। এই দুটো জনের মধ্যে পার্থক্যটাই যে করবো আমরা কিন্তু মানে রেসপন্স টু ফ্লুইড বোলাস দিয়ে। এটা ইম্পর্টেন্ট এই কারণেই ইম্পর্টেন্ট যে ওয়ান্স দ্য প্রিলোড অ্যাপ্রোচেস দ্য ফ্ল্যাট পোর্শন অফ দ্য ফ্রাঙ্ক স্টার্লিং কার্ভ, যখন রেসপন্সিভ থাকবে, যদি সেই সময় আমরা ফ্লুইড দেই, দ্যাট ফ্লুইড উইল বিকাম এ পয়জন এন্ড টক্সিক টু দ্য পেশেন্ট। এই জিনিসটার জন্য আমাদের ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যার কারণে করা হয় কি যে ডিউরিং সার্জারিতে আমাদের দেখা যায় এরকম 200 300, যখনই পেশেন্ট আমাদের ক্লিনিক্যাল মনিটরিংটা একটু কনফিউজিং হচ্ছে বিকজ অফ দ্য স্ট্রেস রেসপন্স অফ সার্জারি অ্যান্ড দ্য ইউজ অফ অ্যানাস্থেটিক এজেন্টস, সেই ক্ষেত্রে ফ্লুইড রেসপন্সিভনেসটা মানে অ্যাসেস করা ইটস এ ভেরি গুড টুল অর এ গুড গাইড যে আমাদেরকে করবে যে উই আর নট ওভারলোডিং দ্য পেশেন্টস। এবং সেই কারণেই আমাদের এই রেসপন্সিভনেসটা দেখে আমরা যদি দেখি যে এই প্রিলোডের রেসপন্সিভনেসটা বাড়ছে, আমাদের প্রত্যেকটা লোডে দেওয়ার পরে 12 to 15% বাড়ছে, সো দিস ইজ দ্য গ্রিন জোন, ইউ ক্যান সেফলি অ্যাডমিনিস্টার দ্য ফ্লুইড। বাট যদি রেসপন্সিভ না হয়, কোনো রেসপন্স দিয়ে কোনো ফ্লুইড রেসপন্স ভালো না, দ্যাট ইজ দ্য রেড জোন, so don't administer any fluid. And in between to this, depend on the clinical parameter and your judgment, just that is the wait and see. Either you will give further administer the fluid or you will slow down the fluid. This is a very very important thing that you need to take the decision during this surgery, যে কি ধরনের ফ্লুইডটা আমরা কিভাবে অ্যাডমিনিস্টার করব। এবং এই হোল যে প্যারামিটারের জন্য আমাদের উদ্দেশ্য যে একটাই, যে অপটিমাইজিং দ্য গোল, আন্ডারস্ট্যান্ড কি আমরা এই অপটিমাইজটা কি করে বুঝবো, যে আন্ডারস্ট্যান্ডিং যে হোয়াট দে রিয়েলি মিন। এই প্যাথোফিজিওলজিক্যাল 3টা টার্গেট আছে, এই টার্গেট 3টাকে আমাদেরকে অ্যাচিভ করা। একটা হচ্ছে সার্কুলেটরি ফেলিওর, লাইক পেশেন্টের হার্ট রেট যে ইনক্রিজ হয়ে থাকে, সেই গোল হচ্ছে হার্ট রেটটাকে আমাদেরকে নিচের দিকে লো ডাউন করা, দ্যাট শুড বি আইডিয়ালি লেস দেন 100 পার মিনিট। ইফেক্টিভ অর্গান পারফিউশন প্রেশার আমাদের এমএপি যেটা বলি ইজ মোর দ্যান 65 মিলিমিটার মার্কার ইজ আইডিয়াল। অ্যান্ড টিস্যু পারফিউশন, ইউরিন আউটপুট অ্যান্ড দ্য ল্যাকটেট, এই ল্যাকটেটও আমাদের ফ্রিকুয়েন্টলি মেজার করা হয়। বাট ইউরিন আউটপুটের ক্ষেত্রে দ্যাট ইজ দ্য মিনিমাম is the 0.5 ml per kg lactate, 20% decrease every 2 hours. So these are the things আমরা এইগুলো দেখে একটা হেমোডাইনামিক মনিটরিং করি আমরা ডিউরিং দিস পেশেন্টের সার্জারি অ্যান্ড দ্য অ্যানাস্থেশিয়া, যখন পেশেন্ট আমরা ফ্লুইড চ্যালেঞ্জ গুলো দিচ্ছি। তো এই প্রফেসর প্রদীপ, আমাদের কি মনিটরিং এর জন্য আর কোনো এই গোল বা কোনো কিছু, ডু লাইক টু অ্যাড এনি পয়েন্ট অর এনি কমেন্ট অন দিস? এটা করা হয়, কিন্তু এখানে একটা ওই রিজার্ভেশনটা হলো পেশেন্টের প্রি অপারেটিভ ব্লাড প্রেশারটা, যেমন একটা রোগীর ব্লাড প্রেশার যদি 130/80 হয়, তার কি মিন আর্টারিয়াল প্রেশার 65 এর উপরে থাকলে আমি ধরবো। কিন্তু একটা রোগীর ব্লাড প্রেশার সবসময় 160/100, তখন কিন্তু আর 65 হবে না, তখন এটা হয়তো 85 80 উপরে যেতে হবে। আমি যদি ধরে নিই যে 65 এ তার আমি এফেক্টিভ হয়ে গেছি, তখন আমার একটা ভুল ধারণা ক্রিয়েট হবে। এর মিন আর্টারিয়াল প্রেশার তখন 85 এরকম থাকতে হবে, না হলে কিন্তু তার যে ফ্লুইড রেসপন্স করছে কিনা বুঝে যাবে না। এই জন্য প্রি অপারেটিভ এই যে ভাইটাল সাইন মনিটরিং, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ইয়ে। আরেকটা হলো ক্যাপিলারি রিপেয়ারিং প্রেশার, যেটা আমরা বলি ক্যাপিলারি রিপেয়ারিং প্রেশারটা অনেক সময় ধরে ধরা হয়, কিন্তু এটা খুব সাবজেক্টিভ ব্যাপার, তো এই জন্য বোঝাটা খুব কঠিন। কিন্তু তার চাইতে এইগুলোই বেটার মেজারমেন্ট। আর হলো ওই ইউরিন ভলিউমটা মাপাটা,
আমি কি প্রতি ঘন্টায় ইউরিন ভলিউম মাপবো, মেপে আমার দেখা যে 50 কেজি হলো, তার পজিশনের 1 ঘন্টা হয়েছে, যেটা আইসিইউতে ইউজুয়ালি করা হয়, প্রতি ঘন্টায় ওরা মাপে। এই জন্য প্রতি ঘন্টা মাপাটা বেশি ইম্পর্টেন্ট। এবং যদি আমি মাপার পর দেখি যে 6 ঘন্টায় আমার লাস্ট 6 আওয়ার্স এর টোটাল অ্যাকুমুলেট করার পরও 0.5 এর পার কেজি পার আওয়ার থেকে কম হতেছে, তাহলে ইট ইজ এ টাইপ অফ ইম্পেন্ডিং অ্যাকিউট কিডনি ইনজুরি, তখন আমাকে সতর্ক হয়ে যেতে হবে। রাইট, থ্যাংক ইউ। স্যার ওই প্যাসিভ লেগ রেজিংটা একটু করবেন স্যার, প্যাসিভ লেগ রেজিং টেস্টটা হ্যাঁ, একটু বলেন না স্যার ওটা। প্যাসিভ লেগ রাইজিং টেস্ট। ওটা হ্যাঁ, জাস্ট ইউ টেক এ স্ন্যাপশট অফ দিস। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট 40 ডিগ্রি পেশেন্টকে ফ্ল্যাট করে শুয়ে যদি পাটা করে দাও, তাহলে লেগ থেকে যে অ্যাবডোমেন থেকে যে মানে অ্যাডিশনাল আমরা যদি পেশেন্টটাকে 300 ফ্লুইড দিতাম, this will give the same amount of the blood that will add to the heart. Okay? এখানের মধ্যে ও যেটা কনফিউশন আছে আর কি, যখন সেমি রিকামেন্ট থাকবে তখনও কিন্তু তার মিন আর্টারিয়াল প্রেসার আর রেটটা দেখতে হবে, এই সময় দেখতে হবে। আবার এই পরে যখন প্যাসিভ লেগ রেজিং হবে তখনও দেখতে হবে, না হলে সে কিন্তু দেখতে, এটা না দেখে যদি সে শুধু প্যাসিভ লেগ রেজ করার সময় দেখে, তাহলে কিন্তু মেজারমেন্টটা হবে না, কনফিউজিং হয়ে যাবে তখন। এক্স্যাক্টলি। হ্যাঁ, এই জন্য আগেরটা দেখতে হবে, আগে কি ছিল, লেগ রেজিং করার পর এটা হলো কি, তখন হচ্ছে বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ। স্যার কতক্ষণ করে দেখবো স্যার লেগ রেজিং করা? হ্যাঁ, কি কোশ্চেনটা ছিল? স্যালাইন না অ্যালবুমিন কোনটা দিচ্ছ এটার উপরে নির্ভর করে। প্যাসিভ লেগ রেজিং স্যালাইন দিলে ইমিডিয়েটলি বুঝা যায়, অ্যালবুমিন দিলে বলে যে আধা ঘন্টা সময় লাগে তারপর দেখা। আচ্ছা, ওকে স্যার আমার একটু কোশ্চেন ছিল আমার এখানে। বলো। ফ্লুইড রেসপন্স আমাদের একটা ফিজিওলজিক্যাল যে রেসপন্সটা, একটা আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন আছে কিউটিনাস ভেসোকনস্ট্রিকশন, সেখানে ক্যাপিলারি ফিলিং প্রেশারটা আমরা এখানে কনসিডার করতে পারি কিনা ফিজিওলজিক্যাল রেসপন্সের ভিতরে। আমাদের যেহেতু বায়োকেমিক্যাল যে ইন পয়েন্ট অফ রিসাসিটেশনের ক্ষেত্রে আমরা যে হাইপোভলিমিয়া হলে যে ফিজিওলজিক্যাল যে রেসপন্স গুলো হয়, যেমন হার্ট রেট, ব্লাড প্রেশার, এই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে স্যার আর্লিয়েস্ট একটা ম্যানিফেস্টেশন হয় কিউটিনাস ভেসোকনস্ট্রিকশন, যেটা আমরা ক্যাপিলারি ফ্লিং প্রেশার দিয়ে আমরা মেজার করতে পারি। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল রেসপন্সের ভিতরে এটা একটা কনসিডার করা যায় কিনা স্যার? মানে ক্যাপিলারি ফিলিং টাইম, রিফিলিং টাইম যেটা। সরি ক্যাপিলারি ফিলিং টাইম স্যার। ক্যাপিলারি ফিলিং টাইমের একটা মানে আমাদের অপারেশন থিয়েটারে যে প্রবলেমটা হয়, অপারেশন থিয়েটারের এনভায়রনমেন্ট যেটা থাকে ইউজুয়ালি কোল্ড এনভায়রনমেন্ট। সো এটা যদি পেরিফেরালি হাতটা যদি থাকে এক্সপোজ থাকে, তাহলে এটাকে দেখা যায় যে অনেক সময় মিসলিডিং আসে। হ্যাঁ, ওকে, মানে দ্যাট ইজ নট এ মানে ভেরি গুড গাইড হয় না সেই সময়। ওকে, ওকে স্যার। এখন আসি পেরিঅপারেটিভ ফ্লুইড, আমরা অপারেশনের আগে পরে এবং সময় এবং পরে কি কি ধরনের ফ্লুইড গুলো ইউজ করি এবং তার রেশনালিটিটা কি। এটা হচ্ছে ভাস্ট মেজরিটি। আমাদের কতগুলো জিনিস একটু খেয়াল রাখি যে আমরা এখনো টিল ডেট আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে ইউজুয়ালি উই ওভার ট্রিট দ্য পেশেন্টস উইথ দ্য ইন্ট্রাভেনাস ফ্লুইড। পেশেন্টের যতটুকু ফ্লুইড পাওয়ার কথা বা যে কয়দিন ফ্লুইড পাওয়ার কথা তার থেকে অনেক বেশি পরিমাণে আমরা ফ্লুইড ইউজ করে থাকি। এভিডেন্স যেটা বলছে বা লিটারেচার যেগুলো বলছে বা স্ট্যান্ডার্ড টেক্সট বই নাওয়াডেজ যেটা বলছে যে ভাস্ট মেজরিটি অফ দ্য হসপিটালাইজড পেশেন্ট ক্যান বি ফুলফিলড উইথ দ্য ওরাল অ্যান্ড দ্য এন্ট্রাল রুট। Most of the patient, the need of intravenous fluid prescriptions is limited to a small number of patients, particularly in the intensive care unit, operating room, and the emergency room, or a victim of the trauma. তাহলে আমরা জেনারেল সার্জারিতে আমরা সাধারণত প্রত্যেকটা হাসপাতালেই বাংলাদেশে যেগুলো অপারেশন হয়ে থাকে সেগুলো অপারেশনের কিন্তু অপারেটিং রিকভারির পরে অপারেশন এবং তার রিকভারি যে ওয়ার্ডে থাকে যে কয়েকটা ঘন্টা, এরপরে কিন্তু পেশেন্টের কোনো অপারেশনের জন্য কিন্তু আর ফার্দার ফ্লুইডের দরকার হয় না বা নীল বা মাউথ করে রাখার কোনো দরকার হয় না, যে কোনো সার্জারি হোক না কেন। এভিডেন্স বলে যে ইভেন আমরা চিন্তা করতাম যে ইসোফেজিয়াল সার্জারি বা প্যানকিউটিকুলোডেনেক্টমি যে সার্জারি হোক না কেন, পেশেন্টের ফ্লুইডটাকে উইথহেল্ড করে পেশেন্টের রাখার কোনো প্রয়োজন নাই, যে জিনিসগুলো আমরা একটু সামনেই দেখবো। সো মোস্ট অফ দ্য ক্ষেত্রে কিন্তু আমরা ফ্লুইডটাকে ইউজুয়ালি ওভার ট্রিটমেন্ট করে থাকি।
So before prescribing the any intravenous fluid, আমাদের প্রথম যে জিনিসটা কোশ্চেনটা মনের মধ্যে আনতে হবে যে why does this patient need intravenous fluid? কেন পাবে সে? এটা কি আমরা কোনো সাপ্লিমেন্ট করছি নর্মাল ফ্লুইড রিকোয়ারমেন্টকে? এই সাপ্লিমেন্টটা কি দরকার আছে এট অল? নাম্বার 1। নাম্বার 2, আমরা কি কোনো রিপ্লেস করছি যে ওরাল ইনটেকটা লিমিটেড না বা আমরা এন্ট্রাল রুটটা ইউজ করতে পারছি না? আমরা কি কোনো এক্সেস লস হচ্ছে সেই জন্য ইউজ করছি, অথবা টু কারেক্ট দ্য হাইপোভলিমিয়া, কোন কারণে আমরা পেশেন্টের ফ্লুইডটা দিই? তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু আমাকে স্যাটিসফাই হতে হবে বিফোর প্রেসক্রাইবিং এ ইন্ট্রাভেনাস ফ্লুইড। এখন আমাদের কিছু ক্লিনিক্যাল কিছু অভ্যাস যেগুলো আমরা চলে আসতেছে, আমরা প্রত্যেকটা পেশেন্ট ইউজ করি। আমরা কখনোই একটা পোস্ট অপারেটিভ রিজিমে আমরা কিন্তু ডিউরেশন উল্লেখ করি না। আমরা হয়তো লিখলাম যে ডিএনএস 2 লিটার 1 লিটার at a 20 drops or 25 drops per minute, but it's for how long? It's for 6 hours, for রেটটা কি for 24 hours, কতক্ষণের জন্য, কয়দিনের জন্য, এই ডিউরেশনটা কিন্তু আমরা লিখি না। সো একটা প্রেসক্রিপশনের কিন্তু একটা, যেমন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা যেটা বলি যেটা ফিক্সড টাইম ফ্রেমের মধ্যে রাখতে হয়, সো ফ্লুইডের মধ্যেও কিন্তু একটা টাইম ফ্রেমে রাখতে হবে, কারণ ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন দেওয়ার পরে পেশেন্টের ফিজিওলজিক্যাল কিছু প্যারামিটার চেঞ্জ হবে এবং চেঞ্জিং প্যারামিটারের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ফ্লুইডটাকে রিঅ্যাডজাস্ট করতে হবে। এখন পেরিওপারেটিভ ফ্লুইড রিকোয়ারমেন্টস ইন দ্য কনটেক্সট অফ দ্য এরাস, আমরা তো এরাস সম্পর্কে সবাই মোটামুটি অ্যাওয়ার আছি। তো এখানে কি করা হয়? পেশেন্টস আর ব্রট টু দ্য থিয়েটার ইন এ ওয়েল হাইড্রেটেড স্টেট। এখন এই কথাগুলো এই কারণেই বলবো যে এগুলোর হ্যাজ এ প্রোফাউন্ড ইফেক্ট অন দ্য পেরিওপারেটিভ ফ্লুইড ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট, পারাপারেটিভ অ্যাট দ্য সেম টাইম পোস্ট অপারেটিভ। যে পেশেন্টটা একটা ওয়েল হাইড্রেটেড, যখন এটা অপারেশন থিয়েটার আসবে, আইডিয়ালি পেশেন্ট শুড নট বি ইন এ স্টেট অফ দ্য হাইপোভলিমিয়া, থাকবে না। ওয়ার্ড থেকেই সেই কারেকশনটা হয়ে আমাদের ওটিতে আসতে হবে। হ্যাভিং বিন প্রোভাইডেড দ্য প্রি-অপারেটিভ কার্বোহাইড্রেট ড্রিঙ্কস, এটা তো আমরা সবাই জানি কার্বোহাইড্রেট ড্রিঙ্কসটা পেশেন্টটাকে দেওয়া যায় মানে 2 hours বিফোর সার্জারি, অ্যান্ড রুটিন bowel preparations is avoided in most colonic surgical patients, particularly with the habit of the bowel habit যদি পেশেন্টের রেগুলার থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে ইউজুয়ালি দ্য লেফট কোলন অ্যান্ড দ্য মানে রেক্টাল সার্জারি ছাড়া সাধারণত আদার কোলনিক সার্জারিতে কোনো বাউল প্রিপারেশন অর ভিগোরাস কোলনিক ওয়াশ আউট ইউজ করা হয় না, কারণ ভিগোরাস কোলনিক ওয়াশ আউট করলে এ লার্জ অ্যামাউন্ট অফ দ্য ফ্লুইড is usually lost from the body and the patient remain a hypovolemic, and patient enter into a stressful condition before the surgery and before the giving anesthesia to the patients. So laparoscopic and the small incision surgery definitely আমরা যে বললাম that insensible loss গুলো অনেক কম, যার ফ্লুইড রিকোয়ারমেন্টটা কম থাকে। লং অ্যাক্টিং অপিওয়েডস যেটা আমরা অ্যানালজেসিস হিসেবে ইউজ করে থাকি, সেটা সাধারণত অ্যাভয়েড করা হয় এখনকার সময়, বিকজ এর has a profound effect on the intestinal motility and that leads to a paralytic ileus that delays the normal bowel activity and that delays the oral intake, যার কারণে এখন কিন্তু এই মোড অফ অ্যানালজেসিয়াটা ডিফারেন্ট টাইপের অ্যানালজেসিয়াটা ইউজ করা হয় আদার দেন দ্য অপিয়েটসটা ইজ ইউজুয়ালি ডিসকারেজড নাওএডেজ। And enhanced recovery incorporates a general fluid therapy philosophy to avoid the sodium chloride and the water overload, একটু পরে আমরা বলবো, and early resumption of the enteral feeding. একটা কথা আছে, যেমন হচ্ছে যে একটা পেশেন্টের যদি সে একটা হুইপলস অপারেশন, যেখানে প্যানকেটিক অপারেশন করা হচ্ছে, প্যানকেটিক সার্জারি করার পরে সেই প্যানকেটিক অ্যানাস্টোমোসিস করা হচ্ছে, এইটা যদি হোল্ড করতে পারে, অ্যানাস্টোমেটিকটা যদি ব্রেকডাউন না হয়, তাহলে একটা ওরাল শুধু একটা ওয়াটার খেলে সেখানে এই অ্যানাস্টোমেটিকটা ব্রেকডাউন হবে না। এটা আমাদের বেশ কিছু মানে সার্জনস এক্সপেরিয়েন্স এন্ড এক্সপার্ট সার্জনদের ওপিনিয়ন এবং মানে কথা এটাই যে প্যানকেটিক জুস যদি ওটাকে মানে ডাইজেস্ট না করতে পারে, ওয়াটার দিলে কোনো ক্ষতি নেই। সো আর্লি মোবিলাইজেশনস অ্যান্ড রিডিউস টিউবস অ্যান্ড ড্রেনস ইন্টেন্ডেড টু অল পেশেন্টস self-regulate their fluid and the nutritional intake soon after surgery is very, very important. তাহলে এই কয়টা কথা যদি আমরা মাথায় রাখি যে কোনো পেশেন্টটাই আমাদের হাইপোভলিমিক স্টেটে থাকবে না, আমরা পেশেন্টটাকে অ্যাটলিস্ট 2 hours বিফোর সার্জারি আমরা ক্লিয়ার ফ্লুইডটা পেশেন্টটাকে সেফলি খেতে পারে এবং পেশেন্টের থার্স্ট মেকানিজম থাকবে না, পেশেন্টের ফিলিং যে সে মুখে কিছু খেলো এবং তার ফ্লুইড ম্যানেজমেন্টটা অনেক বেটার হবে এবং পেশেন্টের ফ্লুইড রিকোয়ারমেন্টটা অনেকটা কম লাগবে, স্ট্রেস রেসপন্সটা কম হবে, পেশেন্টের রিকভারি উইল বি ফার বেটার। এখন আমরা যদি দেখি একটা ইউজুয়াল, এখন স্টুডেন্ট যারা আছেন আজকে এখানে, তো সবাই একটা জিনিস কোশ্চেন করতে পারি যে সাধারণত তো আমরা একটা অপারেশন শুরু করি 0.9% ডিএনএস সলিউশন, একটা ডিএনএস সলিউশনটা দিয়ে। ডু ইউ অ্যাগ্রি? অল অফ ইউ অ্যাগ্রি?
আমাদের প্র্যাকটিসে কি ইউজ করি আমরা সাধারণত? হ্যাঁ, ডিএনএস হার্টম্যান ডিএনএস এর ভিতরে থাকে স্যার। হার্টম্যান ডিএনএস এর মধ্যে থাকি। ওকে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে রুটিনলি অপারেশন শেষ হয়ে যাওয়ার পরে আমরা কি ফ্লুইডটা এরকম দিয়ে থাকি যেমন 5% ডেক্সট্রোজ 1 লিটার, ডিএনএস 1 লিটার, অর 5% ডেক্সট্রোজ 2 লিটার, নরমাল স্যালাইন 500 ml এভাবে দিয়ে থাকি? জি স্যার। অর ইনভেরিয়েবলি এই প্র্যাকটিসটাই হয় স্যার। জি, ইনভেরিয়েবলি আমরা এই প্র্যাকটিসটাই যেগুলো স্যার আমরা দেয় 8% স্যালাইন 1 লিটার, 5% ডিএনএস 1 লিটার আর 5% ডিএ 1 লিটার। নরমাল স্যালাইন 500। নরমাল স্যালাইন 500 বা হার্টম্যান সলিউশন মানে ডি 1 লিটার, ডিএনএস 1 লিটার কি হার্টম্যান 1 লিটার, এই ধরনের মানে বিভিন্ন স্যার কম্বিনেশন। ডিএ 2 লিটার, নরমাল স্যালাইন 500। আচ্ছা, তাহলে আমরা একটা তো জিনিস আমরা মানে বুঝলাম যে এই পোস্ট অপারেটিভ ফ্লুইড রিজিমের মধ্যে আমাদের জেনারেল সার্জিক্যাল যে অপারেশন গুলো হয়ে থাকে সেখানে নরমাল স্যালাইন শুড বি অ্যাভয়েডেড। নাও উই এগ্রি। ইয়েস স্যার, ইয়েস। আমাদের আজকের ক্লাস থেকে যদি আমরা এই লেসনটা নেই যে পোস্ট অপারেটিভ ফ্লুইডের ক্ষেত্রে আমরা নরমাল স্যালাইন উইল নট ইউজ এ নরমাল স্যালাইন 0.9% যে দ্যাট উইল নট ইউজ। ওকে, এই প্র্যাকটিসটার জন্য আমরা আজ থেকে কন্টিনিউ করতে পারি। নেক্সট আমরা একটু ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রেও না? নো, ডায়াবেটিস ম্যানেজমেন্ট করার জন্য তো আমার ওষুধ তো আছে, আমার থাকলে ইনসুলিন তো আছে, আমি সেখান থেকে নরমাল স্যালাইন কেন? একটা ডায়াবেটিস পেশেন্টটাকে তো কার্বোহাইড্রেট থেকে তাকে বাদ দিয়ে রাখা যাবে না, তাকে তো কার্বোহাইড্রেট দিতে হবে, তাকে তো পেশেন্টটাকে নিউট্রিশনও মেনটেন করতে হবে তোমাকে। ইউ ক্যানট উইথহোল্ড কার্বোহাইড্রেট টু এ ডায়াবেটিক পেশেন্ট, দ্যাট ইজ নট এ ফিজিওলজিক্যাল অ্যাপ্রোচ। আমরা যারা এই ওয়েবিনারে আছি সে 150 এখন, আমাদের যাদের ডায়াবেটিস আছে আমরা কি গ্লুকোজ খাই না, কার্বোহাইড্রেট খাই তো? তাহলে কার্বোহাইড্রেট আমরা সেটাকে কিভাবে নিউট্রালাইজ করি? আইদার বাই ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট অর বাই একটা পেশেন্ট সে হয়তো কোনো কারণে খেতে পারছে না, তাকে আইভি ফ্লুইড দিতে হচ্ছে, সো দ্যাট গ্লুকোজ যে অ্যাডেড গ্লুকোজটা হবে দ্যাট শুড বি নিউট্রালাইজড বাই অ্যাডিং দ্য ডায়াবেটিসের জন্য আমরা সেপারেট আলোচনা করবো যে ইনসুলিন বা ইনসুলিন কিভাবে ইউজ করা হয় ইন দ্য পিরিয়ডিক পিরিয়ডে। বাট in any way diabetic patient will receive a 0.9% normal saline. That's a very very misconception. Yes, sir. জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, এখন আমরা সেম জিনিসটাই তোমরা যে কোশ্চেন মানে যেটা বললাম যে আমরা কি ইউজ করে থাকি, তো এখানে জাস্ট এটা আজকে সকালের আমার একটা 29th একটা মানে 27th একটা হাসপাতাল থেকে আমাদের মানে বলবো না কোন হাসপাতাল, বাট দেখা যাচ্ছে দেখো একই কিন্তু প্র্যাকটিসটা একই, যে ডেক্সট্রোজ অ্যাকোয়া 2 লিটার ইউজ করছে আর সঙ্গে নরমাল স্যালাইন 500 ml ইউজ করছে, এন্ড আরেকটা পেশেন্টের ডেক্সট্রোজ অ্যাকোয়া 1.5 লিটার, নরমাল স্যালাইন 500 ml এটা ইউজ করছে। সো এটা প্র্যাকটিসটা আমরা মোস্ট অফ আস আমরা কিন্তু একই প্র্যাকটিসটা করছি। তাহলে আমাদের প্র্যাকটিস থেকে আজকে আমাদের যেটা মানে কনসেনসাস যেটা আসলো যে উই উইল নট ইউজ এ নরমাল স্যালাইন in prescribing a post-operative fluid regime. ওকে, পোস্ট অপারেটিভ ফ্লুইড রিজিম, আমরা যদি পোস্ট অপারেটিভ ফ্লুইড রিজিম যেটা প্রফেসর মার্গুসার বলতেছিলেন যে আসলে তো আমরা ইলেক্ট্রোলাইট করা হয় না, খুব কম করা হয়, বাট একটা জিনিস দেখা যায় যেমন সিম্পলি আমরা যদি আরেকটা পেশেন্টের ক্ষেত্রে দেখি তার কি হয়েছিল, এই যে একটা নরমাল স্যালাইন 1 লিটার পেয়েছিল এবং ডেক্সট্রোজ অ্যাকোয়া 1 লিটার এই রেজিমে দেওয়া হয়েছিল। সো দেখো কোনো স্ট্যান্ডার্ডাইজড কিন্তু করা নাই, মানে যে আমাদের পোস্ট অপারেটিভ রেজিমটা এটা হবে সেভাবে কিন্তু করা নাই, এটা বিভিন্ন ইনস্টিটিউট এবং একই ইনস্টিটিউটের বিভিন্ন ইউনিট গুলো বিভিন্ন ধরনের ফ্লুইড রিজিম আমরা ইউজ করছি, বাট 2 দিন ইউজ করার পরে দেখা যায় যে সোডিয়াম কন্টেন্ট পেশেন্ট ডেভেলপ করেছে। সো ইলেকট্রোলাইট যদি আমরা অ্যাসিড বেস স্ট্যাটাসটা করি তাহলে কিন্তু ড্রেস হয়ে যায়, যেটা আমরা স্টাডি থেকে দেখে আসলাম। এখন আমরা একটা ক্লাসিক্যাল ক্লিনিক্যাল সিনারিওতে আসি। এই ক্লাসিক্যাল ক্লিনিক্যাল সিনারিওটা যদি এরকম, years old man was recently diagnosed as a carcinoma of the cecum, admitted for to a surgical ward with a planned right hemicolectomy surgery on the following day, no comorbid illness, weighing about 70 kg, hemoglobin 11 gram per dl, no clinical evidence of the hypovolemia. পেশেন্টের আগামীকাল সার্জারি হবে। এই পেশেন্টটাকে আগামীকাল 8টায় যদি অপারেশন হয়, আজকে রাত্রে আমরা পেশেন্টটাকে কি অ্যাডভাইস করব অ্যাবাউট দ্য ফ্লুইড ম্যানেজমেন্ট? এনি স্টুডেন্ট? আমরা সাধারণত কি লিখি যে নীল বাই মাউথ। এখন যদি আমাকে
এই এখন তো রাত্র কটা বাজে, রাত্র প্রায় 11:15 এখন এখন যে আমরা অর্ডারটা লিখি আগামীকাল 8টায় অপারেশন হবে, তো পেশেন্ট কখন থেকে নীল বাই মাউথ থাকবে? কারেন্ট যে সিনারিও না মানে আমি স্যার একটু কারেন্ট সিনারিওটা একটু বলি স্যার। হ্যাঁ, কারেন্ট সিনারিও যে আমরা যে বলি যে 10 PM অথবা 12 PM পর থেকে খাবে না আর কি, এবং সকালে সকালে ডিএনএস অথবা হার্টম্যান সলিউশন এটা 7 AM এ স্টার্ট করতে বলি। এটা হলো হচ্ছে স্টার্টিং অফ ফ্লুইড আর কি। নেক্সট অপারেটিভ ডেট 7 AM থেকে। জি স্যার। ওকে। আর এনপিওটা হচ্ছে 10 PM অথবা 11 to এরকম স্যার। রাফলি আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে নীল বাই মাউথ পেশেন্টের কতক্ষণ দরকার হয়? ইউজুয়ালি অ্যাবাউট দ্য 4 to 6 hours. 6 hours is enough to keep the patient fasting before surgery. That is a solid food. But patient can take a source of carbohydrate drink, যেটা ইরাসে বলা হয়, যেটা আমরা 2 hours আগে দিতে পারি। Patient can take a clear water even 1 hour before surgery. তাহলে এই আমাদের প্র্যাকটিসটা আমরা আজকে এই ওয়েবিনারে যে স্টুডেন্ট যারা আছি তারা সবাই কিন্তু অ্যাটলিস্ট আমরা সকালে পেশেন্টটাকে আমরা যদি টাইমটা উল্লেখ নাও করতে পারি যে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা আগে পেশেন্টটাকে হয়তো মনে করে ফেলতে পারে, এতটুকু তো বলতে পারি যে ভোরে আপনি উঠে বা ফজরের নামাজটা পড়ে আপনি 1 গ্লাস পানি খাবেন, বা আপনি এইটা ড্রিঙ্ক করতে পারবেন, এটা একটু মানে কফি খেতে পারবেন, এই জিনিসগুলো, সো দ্যাট পেশেন্টের এই যে ফাস্টিং রাখা, প্রলং ফাস্টিং, এই জিনিসটাকে আমরা না রাখি। এবং এই জিনিসটা স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, শিওর স্যার, সেই ক্ষেত্রে কি স্যার আমাদের পারঅপারেটিভ স্যার ভমিটিং বা অ্যাসপিরেশনের চান্সটা বেশি হবে কিনা স্যার? নো, ফ্লুইড ড্রিঙ্ক হবে না। নো, এভিডেন্স যেটা বলে সেটা না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এখানে স্যার কার্বোহাইড্রেট ড্রিঙ্কের কথা বলছেন তো স্যার? কার্বোহাইড্রেট ড্রিঙ্ক দেওয়া হয়, দ্যাট হচ্ছে অ্যাজ এন ইরাস প্রোগ্রাম, অ্যাজ এ প্রিহ্যাবিলিটেশন, দ্যাটস প্রোগ্রাম ইজ দ্য ডিফারেন্ট। হ্যাঁ, বাট ওটা তো আমরা দিবই, প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে প্র্যাকটিস করা দরকার, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ক্লিয়ার ফ্লুইডটা ইউজ করবো পেশেন্টের ওরালি। স্যার অ্যানাস্থেসিয়া শুনলে বলবে যে আজকের অপারেশন হবে না। না, আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার, আমরা যে এখন যে আমরা প্র্যাকটিস আপনি যেটা আমাদেরকে বলছেন স্যার হচ্ছে যে সকালে উঠে, যেহেতু ওটি 8টায় হবে, উনি 6টায় উঠলেন, সকালে উঠে আমরা কি কার্বোহাইড্রেট একটু ফ্লুইড খালো, সাথে যদি আমরা গ্লুকোজ কন্টেনিং ফ্লুইড যেটা ইরাসে বলা হচ্ছে ওটা দিলে কি খুব অসুবিধা হবে স্যার? না, ইরাস যখন বলছে, রিকমেন্ড করছে, অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই, তাই না? জি স্যার, না আপনি বলছেন স্যার, এই জন্য জাস্ট ক্লিয়ার কথা বলছেন তো, যদি আমরা কার্বোহাইড্রেট ড্রিঙ্ক দিই তাহলে তো বেটার হয় স্যার। ইরাস বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্বোহাইড্রেট ড্রিঙ্ক। রঞ্জন স্যার, স্যার আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলছি যে 2 hours before surgery patient can take a drinks। হ্যাঁ স্যার এটা এখন নতুন ইয়েতে বলে যে একদম ক্লিয়ার ফ্লুইড উইথ কার্বোহাইড্রেট ক্লিয়ার ফ্লুইড, নট অনলি ক্লিয়ার ফ্লুইড, কার্বোহাইড্রেট ক্লিয়ার ফ্লুইড ইউ ক্যান টেক 2 hours before surgery। এজ এ রেজাল্ট এখানে আমাদের খেয়াল রাখতে হবে আমরা টোটাল যে ভলিউমটা যাতে 25 ml ক্রস না করে তোমার ইয়েটা, আর এতে সুবিধা হলো তার পিএইচটা আরো বেড়ে যায়। এজ এ রেজাল্ট তার রোগীর জন্য এটা অনেক প্রটেক্টিভ, সুতরাং সে ইয়েতে 2 ঘন্টা আগেও ক্লিয়ার খেতে পারবে। আমি স্টুডেন্টদের একটু আবার পরিচয় করে দেই। প্রফেসর রঞ্জন কুমার নাথ, হি ইজ দ্য প্রফেসর অফ অ্যানাস্থেসিয়া এন্ড দ্য ক্রিটিক্যাল কেয়ার। তো অ্যানাস্থেসিয়া স্যার উনি কিন্তু রিকমেন্ড করলেন, বললেন যে ঠিক আছে, যে আমাদের যে স্টুডেন্টটা বলে যে অ্যানাস্থেসিয়া নাকি অ্যানাস্থেসিয়া দিবে না, বাট উনারা রিকমেন্ড করছেন যে হ্যাঁ, পেশেন্ট ক্যান টেক দিস ফ্লুইড। ইরাস প্রটোকলে এখন একদম স্পষ্ট লিখে দিয়েছে। এক্স্যাক্টলি। এখানে একটা কথা আছে কিন্তু, বলবো আজাদ? শিওর শিওর। ওই আমরা তো আসলে নরমালি কিন্তু একটু স্যালাইভেশন সিক্রেশন হয়। আমি যদি কিছু নাও খাই, আমার এই স্টোমাকের মধ্যে 150 থেকে 200 ml জমা থাকে, এবং এগুলো সব অ্যাসিডিক, একদম অ্যাসিডিক ফ্লুইড। এই জন্য বলা হয় যে সার্জারির 2 ঘন্টা আগে একটা ক্লিয়ার ফুড খাওয়া উচিত। এই ক্লিয়ার ফুড খেলে ওই অ্যাসিডটা কমে যায়, একটা ব্যাপার। আর 2 নম্বর হলো আমরা এই কার্বোহাইড্রেট ফ্রি ফুড দিব, এটা নিয়ে কিন্তু ভিন্ন মত আছে আর কি বিভিন্ন জনের। কেউ কেউ বলে যে ক্লিয়ার ফুড দিলে হয় কি পোস্ট অপারেটিভ হাইপারগ্লাইসেমিয়ার চান্সটা কমে যায়, এটা এভিডেন্স বেসড মেডিসিন এরিয়া। আবার কেউ বলে যে না,
যদি না দাও এটা হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। তো এটা নিয়ে এখনো ডিসাইডেড না, কিন্তু আমরা সবসময় বলি যে ক্লিয়ার ফ্লুইড 2 ঘন্টা আগে দেওয়া উচিত। ইট শুড বি রাইট রাইট ঠিক আছে। ওকে স্যার কতটুকু দিব? হ্যাঁ কতটুকু দিব স্যার? অ্যামাউন্টটা কতটুকু নেব? ক্লিয়ার ফ্লুইডটার অ্যামাউন্টটা কতটুকু দিব স্যার? 500 ml নাকি 200 ml? কাজল কতটুকু রিকমেন্ড করো? 200 ml পর্যন্ত আমার যতদূর মনে পড়ে। এর এক বেশি না। গ্লাস এটা লেখা আছে কিন্তু এক গ্লাস মানে 250 ml 2 থেকে 250। 250 ml বলেন। ওকে ওকে স্যার স্যার এক কোশ্চেন ছিল স্যার, ইরাসে যেটা বলা আছে স্যার 400 ml 12.6% কার্বোহাইড্রেট সলিউশন বা 240 মিলিঅসমোল, যেটা বলতে ম্যালটোডেক্সট্রিন অথবা নিউট্রিকা হিসেবে দেয়া যাবে আর কি স্যার। 400 ml 200 এক্স্যাক্টলি জি এই স্যার, যে ম্যাথটা 12.6% কার্বোহাইড্রেট সলিউশন। ওকে ম্যালটোডেক্সট্রিন স্যার আমার কোশ্চেনটা হলো স্যার, আমাদের দেশে তো স্যার ম্যালটোডেক্সট্রিন বা ওগুলা পাওয়া যায় না স্যার, আমরা কি এখানে যেগুলা গ্লুকোজ সলিউশন পাওয়া যায় ওটা কি স্যার পেশেন্টকে রিকমেন্ড করতে পারবো কিনা স্যার? এভিডেন্স আসলে ওটা যেটা বলে আমরা একটু নন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি আমাদের মানে ক্লিনিক্যাল প্র্যাকটিসে। আবার কি মানে কিছু কিছু ক্ষেত্রে যে ওরাল বেনিফিটটা আমরা ইরাসের বেনিফিটটা পাওয়ার জন্য আমরা হয়তো ইন্ট্রাভেনাস আবার 25% গ্লুকোজ ইউজ করে থাকি। বাট এভিডেন্স যেটা বলে যে ম্যালটোডেক্সট্রিন ইজ বেটার। হ্যাঁ আমাদের মানে কিছুদিন আগে কিন্তু ইরাসের যে প্রফেসর ওলে জাঙ্গিস যে ছিলেন উনিও মানে ব্যাপারটা ক্লিয়ার করতে পারেন নাই যে অ্যাকচুয়ালি গ্লুকোজ মানে আমরা যে গ্লুকোজ যেটা বলি সেটা দিয়ে পেশেন্টের ওই বেনিফিটটা পাবে কিনা, মানে এখনো মানে কোন স্টাডি দিয়ে ওটাকে প্রুভড হয়নি। ওকে স্যার ওরালি দিতে পারবো কিনা স্যার? আইভি না, ওরালি স্যার যে গ্লুকোজ সলিউশনটা সেটা স্যার সকালবেলা ক্লিয়ার ফ্লুইডের সাথে মানে গ্লুকোজ যেগুলো প্যাকেট পাওয়া যায় স্যার 250 ml এর যেটা প্যাকেট পাওয়া যায় সেটা আমরা পেশেন্টকে 2 ঘন্টা আগে রিকমেন্ড করতে পারবো কিনা, মানে কতটুকু ইয়া পাওয়া যাবে? এক্স্যাক্টলি ওকে এখন আসি আমাদের মানে আমরা একটু শেষ করে দিব। প্রদীপের একটা প্রেজেন্টেশন আছে ওটা আমরা একটু দেখবো অলিগুরিয়া নিয়ে। ইন্ট্রাঅপারেটিভ পারঅপারেটিভের ব্যাপারে আমাদের আমরা খুবই কনসার্ন, কয়েকটা পয়েন্ট আমাদের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে অপটিমাইজিং দ্য পেরিঅপারেটিভ ফ্লুইড ম্যানেজমেন্ট ইজ এ কি অবজেক্টিভস ডিউরিং দ্য মেজর সার্জারি। এ জিরো ফ্লুইড ব্যালেন্স ইজ দ্য গোল। যে জিরো ফ্লুইড ব্যালেন্স আমাদের যে ইনটেক আউটপুটটা আমরা মানে ব্যালেন্স থাকছে, আমরা জন্য কোনো অ্যাডেড কোনো ফ্লুইডটা না থাকে, দ্যাট উইল গিভস এ ভেরি ফেভারেবল আউটকাম। এবং এটার জন্য আমাদের ব্লাডটাও জুডিশিয়ালি আমাদেরকে চুজ করতে হবে, আর্লি ইউজ করাটাই ভালো। এবং এই ডিউরিং ফ্লুইড দেওয়ার সময় আমাদের হচ্ছে 100 to 250 ml অফ দ্য ফ্লুইড ভলিউম থেরাপি বোলাসেস মাঝে মাঝে দিয়ে ওটাকে অ্যাসেস করা যে পেশেন্টের নর্মাল ভলিউমিক স্টেটে আসছে। আর গোল ডাইরেক্টেড থেরাপি ইউজুয়ালি আমাদের এখানে করা হয় না, তার জন্য দরকার হচ্ছে মানে ইনভেসিভ মনিটরিং অ্যান্ড হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি দেওয়া হয়। এবং অনেক স্টাডি করে যেটা দেখা গেছে যে সাধারণত মেজর অ্যাবডোমিনাল সার্জারি যেগুলো আমরা করে থাকি সেখানে ম্যাক্সিমাম 1 to 2 লিটার অফ দ্য ফ্লুইড ইজ আইডিয়াল ইন দ্য মোস্ট অ্যাবডোমিনাল মেজর অ্যাবডোমিনাল সার্জারি। তাহলে এর থেকে বেশি ফ্লুইড কখনোই লাগার কথা না। যদি এর থেকে বেশি ফ্লুইড দেওয়া হয় তাহলে আলটিমেটলি দ্যাট পেশেন্ট উইল লিডস ইনটু এ হাইপারভলিউমিয়া এন্ড দ্য ইন্টারস্টিশিয়াল এডিমা এন্ড পেশেন্ট প্যারালাইটিক আইডিয়াস, ডিলেড বাউল ফাংশন এন্ড আলটিমেটলি রিটার্ন টু ওরাল মানে ফিডিং আমাদের দেরি হয়ে যাবে এবং পেশেন্টের ফ্লুইডটা মিসম্যানেজমেন্ট হয়ে যাবে। সো এইটা আমাদের পারঅপারেটিভলি থাকবে। এখন কি ধরনের ফ্লুইডটা আমরা ইউজ করব সেটা এখনই আসছি। এটা হচ্ছে যে ইন মেজর সার্জারিজ মোর দেন 2 hours যদি 15% ব্লাড লস আমাদের হয়, এক্সটেন্সিভ টিস্যু হ্যান্ডলিং হয়, ইন্ট্রাভেনাস ফ্লুইড ইনফিউশন সাধারণত এটা জাস্ট টেক এ স্ন্যাপশট কতটুকু আমরা কি রেটে সাধারণত পেশেন্টটাকে দিয়ে থাকি। এবং ফ্লুইডের মধ্যে যে ফ্লুইডটা ইউজ করা হয় ডিউরিং সার্জারি, দ্য আইডিয়াল ফ্লুইড ইজ দ্য প্লাজমা লাইট। প্লাজমা লাইট ইজ ইউজুয়ালি ইজ নট মানে আমাদের দেশে মানে অ্যাভেলেবল না। আমরা কিন্তু বেশ কিছু দেশের কথা বলেছিলাম, হয়তো মানে খুব শীঘ্রই এগুলো আমাদের দেশে অ্যাভেলেবল হয় প্লাজমা লাইটটা, কারণ দিস ইজ অলমোস্ট নো ওয়ান ইজ আইডিয়াল ফ্লুইড। প্লাজমা লাইটটা আমরা ইউজ করি, দিস ইজ মোর ক্লোজ টু দ্য প্লাজমা। এবং না হয় তো সেই ক্ষেত্রে আমরা ইউজুয়ালি নট নর্মাল স্যালাইন, আমরা সাধারণত আমাদের দেশে আমাদের এই হার্টম্যান সলিউশনটা ইউজ করে থাকি, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি মানে রিলেটিভলি ক্লোজার টু দ্য যে প্লাজমার কাছে, এইটাই আমরা সাধারণত মানে ইউজ করে থাকি হার্টম্যান সলিউশনটা পারঅপারেটিভলি। প্রফেসর রঞ্জন
তোমার কি কমেন্ট? পারাপার্টিভলি ইউজুয়ালি আমরা কোন ফ্লুইডটা ইউজ করি? এখন বলে যে প্লাজমা লাইটটা ইউজ করার জন্য, বিকজ এখানে যেমন রিঙ্গাস ল্যাকটেটে আছে, আছে ল্যাকটেট, বাট এখানে কোনো ল্যাকটেট নেই, এখানে এসিটেট আছে, গ্লুকোলাইট আছে, সাথে পটাশিয়াম আছে, আর হলো ইয়েটা নর্মাল স্যালাইন 140 আর ক্লোরাইডটা হলো 98, টোটাল 294 প্লাজমা লাইটের ইয়েটা। ওর বই এগুলাতে বলেছে যে এখন প্লাজমা লাইট ইজ দ্য বেস্ট চয়েস। এটাতে আরো একটা ব্যাপার আছে, রিনজাস ল্যাকটেটে কিন্তু ক্যালসিয়ামও থাকে। উইদাউট মেজারিং দি ক্যালসিয়াম রিনজাস ল্যাকটেট দেওয়াটা রিস্কি। আর যে ল্যাকটেটটা থাকে এটা বডিতে গিয়ে কিন্তু বাইকার্বনেট হয়ে যায়। এবং যদি লিভার ফাংশন ঠিক না থাকে, রিনজাস ল্যাকটেট ইজ অলসো হ্যাজার্ডাস। ল্যাকটিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে, আর লিভার ঠিক থাকলে উল্টা it may develop the alkalosis. So the ideal choice is plasma light. এটা এখন আমাদের দেশে अवेलेबल না। স্যার এখানে ম্যাগনেসিয়াম আছে। ম্যাগনেসিয়াম আছে। হ্যাঁ। তো আমরা এই ফ্লুইডটা ইউজ করলাম, অপারেশনটা আমাদের শেষ হয়ে গেল, এবং ফ্লুইডটা আমাদের অ্যামাউন্টটা খেয়াল রাখতে হবে, ইউজুয়ালি 1 থেকে 2 লিটারের মধ্যে আমাদের মেজর অ্যাবডোমিনাল সার্জারি গুলো কমপ্লিট হয়ে যাবে। এবং অপারেশনের পরে আমরা সাধারণত যে রিজিমটা ইউজ করি, যেটা আমাদের পোলিংও বলেছিল যে target early transition from intravenous to oral, that is the aim, and remove যত তাড়াতাড়ি সম্ভব খুলে ফেলা। If the oral and enteral route is not available, তাহলে সেই ক্ষেত্রে 1.5 ml per kg per hour with a hypotonic dextrose containing fluid 0.45% plus 5% dextrose at a rate of the 90 ml per hour, এই ফ্লুইডটাই এখন রিকমেন্ডেড। 0.45% স্যালাইন প্লাস 5% ডেক্সট্রোজ, যেটা আমাদের দেশে মার্কেটে এখন অ্যাভেলেবল আছে অ্যাজ এ নিউসল ডিএস। এই ডিএসটা ফ্লুইডটা যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের পেশেন্টের যদি স্ট্রেস হরমোনগুলো বলে থাকে, দ্যাট ইজ এ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড। যে কয়েক ঘন্টা আমাদেরকে পেশেন্টটাকে না খায় রাখতে হয়। সাধারণত বলে এই স্টাডিগুলো বলতে, পেশেন্টের 24 আওয়ার্সের বেশি সার্জিক্যাল ইউজুয়ালি কোনো পেশেন্টের না খেয়ে রাখার কোনো দরকার নাই, আনটিল পেশেন্টের নশিয়া এন্ড ভমিটিং এন্ড পেশেন্টের যদি কোনো অ্যাবডোমিনাল ডিস্টেনশন এন্ড আদার অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। ইউজুয়ালি মোস্ট অফ দ্য কেসেস ইউ ক্যান স্টার্ট ওরালি। যেমন একটা পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি একটু দেখাই, যেমন সে এইটা পেশেন্ট দিস হ্যাড এ জাস্ট হেমিকোলেক্টমি 6 আওয়ার্স আফটার সার্জারি। এই ধরনের একটা কনভারসেশন করতে পারে, তার থাকে, তার জেনারেল কন্ডিশন এরকম থাকে, গিভ মানে ওরাল ফ্লুইড ইভেন 6 আওয়ার্স আফটার সার্জারি, নো কন্ট্রাডিকেশন। ইরাজ কিন্তু সেটাই বলছে। তাহলে আমাদের প্রত্যেকটা পেশেন্টের আমরা কিন্তু চিন্তা করতে পারি, আমরা কি উই আর ওভার ট্রিটিং দ্য পেশেন্ট উইথ দিস ইন্টারভেনাস ফ্লুইড, যে ফ্লুইডটা আসলে পেশেন্টের কোনো দরকার নেই। তাহলে আমরা যদি এটাকে সামারাইজ করি, সামারাইজ করলে যেটা কেস সামারি নিয়ে চিন্তা করছিলাম, যে মিস্টার এক্স ইজ প্ল্যান ফর রাইট হেমিকোলেক্টমি দ্যাট ইজ এক্সপেক্টেড টু লাস্ট ফর 2 hours and not much anticipated blood loss under general anesthesia. He should have a clear liquid until 2 hours before induction of the anesthesia. আমাদের যদি পরীক্ষাতে এরকম কোনো ডিসকাশন করতে হয় বা একটা আইওইতে আসে, তাহলে আমাদের কিন্তু এই ধরনের জিনিসগুলো আসবে যে একটা পেশেন্টের কি কি হতে পারে। ডিউরিং সার্জারি he may be maintained as 600 to 700 ml per hour a balanced isotonic solution, যেটা আমরা হার্টম্যান সলিউশন বলি, কখন নিওসল ডিএস বা প্লাজমালাইট। প্লাজমালাইট is the ideal solutions to choose, and 100 to 250 ml of boluses of the balanced crystallite solution should be administered at an interval, এটাকে to optimization and maintain the systolic blood pressure. Postoperatively she should be started the oral fluid as soon as the effect of the general anesthesia goes off. Until that time, he may maintain a moderately hypotonic dextrose containing solution, like a 0.45% saline with the 5% dextrose at a rate of 90 ml per hour. Optimize the volume first before adding the vasopressor to maintain the blood pressure. That is important, which is not true in case of the sepsis. There is a different regime. Use of the blood and blood products to correct the early blood loss and target an early transition from intravenous fluid to oral feeding. This must about this summary of this management of this patient. তো আর প্রেসক্রিপশনের ক্ষেত্রে আমি উপরের ছবিটা দেখাচ্ছি না, শুধু নিচের কথাগুলো আমি এভাবে লিখতে যাচ্ছি যে একটা প্রেসক্রিপশন কিন্তু আমাদের এভাবে, ফ্লুইড টাইপটা কি হবে, একটা ভলিউমটা কতটুকু দিব, অ্যাডিটিভ আমাদের কোনো কিছু অ্যাড করতে হবে কিনা লাইক এ পটাশিয়াম, ইনফিউশন রেটটা কি হবে, ডিউরেশন উইল বি রিটেন ফর 24 hours,
আমাদেরকে লিখতে হবে এবং রিঅ্যাসেসমেন্ট করতে হবে পেশেন্টটাকে এইগুলোকে, এবং এই রিঅ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে আমাদেরকে পেশেন্টটাকে ফার্দার ফ্লুইডটা কমাতে হবে বা বাড়াতে হবে। সো প্রেসক্রিপশন অফ এ ফ্লুইড লাইক দিস যদি এখানে বলা হয়, পরীক্ষা তো থাকে যে কিভাবে লিখবে, এই ফরম্যাটে কিন্তু রিকমেন্ডেড, এই ফরম্যাটে আমাদের একটা পোস্ট অপারেটিভ রিজিম লিখতে হবে। ইটস ইম্পর্টেন্ট বিকজ হচ্ছে এই কারণে যে স্টপ ফ্লুইড when they are no longer needed as can have oral fluids. And lastly, আমি যে কথাটা বলতে যাচ্ছি যে all things are poison and nothing is without poison. So only does makes these things is no poison. এটা is an important quote. So the IV fluid prescriptions is for the right patient. Choose the right fluid, right indications, right dose, right rate of infusion, and the right duration, which is very, very important for us. And finally, আমি যতগুলো রেফারেন্স দিয়েছি এই দুইটা বই থেকে রেফারেন্স দিয়েছি এবং কিছু জার্নাল থেকে দিয়েছি। সো এই বইগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবল, পার্টিকুলারলি দিস হ্যান্ডবুক অফ দ্য ইন্ট্রাভেনাস ফ্লুইডস স্প্রিঞ্জারের 2022 এটা পাবলিশ হয়েছে। ইটস এ ভেরি গুড বুক। আই থিঙ্ক এটা ছোট্ট বই, এটা তোমরা মানে কিনে নিতে পারো। সো আই থিঙ্ক সেখানে ইউ উইল গেট এ লট অফ ইনফরমেশন এবং বিভিন্ন সার্জিক্যাল সিনারিও গুলো দেওয়া আছে, লট অফ আইডিয়া মানে সেখান থেকে পাবে। স্যার আমার প্রথম দিকে বললেন স্যার যে আমরা শুধু ডিএ দিব, কিন্তু পরে শেষে আবার প্রেসক্রাইব করলেন স্যার হাফ স্টেন নরমাল স্যালাইন উইথ ডিএ। না, হাফ স্টেন নরমাল স্যালাইন দিয়ে দেনি তো, আমি তো বললাম যে ও তখন বলেছিলাম যে নরমাল স্যালাইনটা বাদ। জি স্যার। তারপর এসে আমাদের ফাইনালি যেটা রিকমেন্ডেশন যেটা হলো হ্যাঁ, যে এই যে আমাদের যে ফ্লুইডটা এখন অ্যাভেলেবল দ্যাট ইজ দ্য মানে হাফ স্টেন যেটা 4.45% স্যালাইনের সঙ্গে 5% ডেক্সোজ অ্যাড করা আছে একই ফ্লুইডের মধ্যে, ইউ উইল গিভ দ্যাট এ 2500 ml। এর সঙ্গে পটাশিয়ামটা তোমাকে অ্যাড করতে হবে ডিপেন্ডিং অন দ্য ইয়ে। নট এ 5% ডেক্সোজ অ্যাকুয়া আমরা সেপারেটলি এখানে ইউজ করছি না। জি স্যার। ক্লিয়ার টু? এবং প্র্যাকটিক্যাল পটাশিয়াম কি আমি মানে প্রথম দিনেই স্টার্ট করব? কোনটা? পটাশিয়াম। এটা ইটস ভ্যারি করে মানে প্র্যাকটিসে ডিফারেন্ট ইনস্টিটিউশনে, কেউ ডে 1 থেকে শুরু করে, কেউ ডে 3 থেকে ইউজ করে, কিন্তু যেটা আমরা প্রথম থেকে বললাম যেটা আমাদের ইউজুয়ালি মোস্ট অফ দ্য পেশেন্ট উইদিন 24 আওয়ার্স এর মধ্যে ইউ ক্যান স্টার্ট ওরালি। জাস্ট ইউ উইল সি দ্য পেশেন্ট ইন দ্য ওয়ার্ড আগামীকাল থেকে যার যার ওয়ার্ডে গিয়ে, যে তখন নিজেকে চিন্তা করবে যে আমাদের এই পেশেন্টের ফার্দার ফ্লুইড কোনো দরকার আছে কিনা। দেখবে যে মোস্ট অফ দ্য পেশেন্টের আর কোনো ফ্লুইডের দরকার নেই। হ্যাঁ, এগুলো আমরা যেগুলো আমাদের লাইফে প্র্যাকটিস করেছি যে একটা অপারেশন করার পরে 4 থেকে 5 দিন না খেয়ে রাখতাম, সেগুলো পেশেন্টের ক্ষেত্রে এই কথাগুলো তখন বেশি প্রযোজ্য ছিল। বাট দিস ইজ নট অ্যাপ্লিকেবল নাও এ ডেজ ইন দ্য ডেজ অফ ইরাস। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আপার জি সার্জারির ক্ষেত্রেও কি আমরা 24 আওয়ার্স এর মধ্যে শুরু করব স্যার, যেমন গ্যাস্ট্রোজেজনস্টমি বা গ্যাস্ট্রেক্টমির মধ্যে? নো কন্ট্রাইন্ডিকেশনস, নো কন্ট্রাইন্ডিকেশন। একটা পেশেন্টের যদি ভমিটিং না থাকে, একটা পেশেন্ট যেমন আমি একটা পেশেন্টকে কিন্তু একটা ছবি দেখালাম যে 6 আওয়ার্স আফটার হেমিকোলেক্টমি পেশেন্ট তোমার সঙ্গে হোল্ডিং কনভারসেশন, ইজ অ্যাওয়েক, পেশেন্ট ইজ নট নটশেটিং, পেশেন্টের কোনো ভমিটিং নেই। হ্যাঁ, তাহলে ডেফিনেটলি তুমি সেফলি ইউ ক্যান স্টার্ট। লোয়ার জিআইটি ছিল স্যার, আপার জিআইটির ক্ষেত্রেও তাই একই। স্যার ওই এখন স্যার আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম স্যার, ওই ইরাসে যেটা বলছে কতটুকু ফ্লুইড দিব স্যার, আর কি মেইনটেনেন্স ফ্লুইড কতটুকু দিব স্যার? ওরা বলছে 25 থেকে 30 ml পার কেজি পার ডে। যেটা ওরা যে ব্যালেন্স ক্রিস্টালয়েডের কথা বলছে, ওখানে যেটা আমাদের সোডিয়াম দিতে বলছে 70 to 100 মিলিমোল পার ডে, আর পটাশিয়াম হলো 1 মিলিমোল পার কেজি ক্রিস্টালয়েড সলিউশন, এটা ইরাস বলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ব্যালেন্স ক্রিস্টালয়েড ব্যাপারটা বলতে আসলে কোনো ফ্লুইডই কিন্তু ব্যালেন্স নয়। হ্যাঁ, এখন যেটা অ্যাভেলেবল থাকে আমাদের মধ্যে এই ফ্লুইড, যেমন আমি যে বইয়ের রেফারেন্সটা দিলাম তোমাদেরকে, ওই এইটা দ্য ইন্ট্রাভেনাস ফ্লুইড যেটা, হ্যাঁ, এই বইয়ের রেফারেন্সটা হচ্ছে আমি তোমাদেরকে এই পোস্ট অপারেটিভ রিজিমটা আমি দেখলাম, এবং এই বইয়ের সঙ্গে দেখলাম যে আমাদের দেশে যে ফ্লুইডটা অ্যাভেলেবল দ্যাট ইজ দিস মানে 0.5% ইয়ে নর্মাল স্যালাইন উইথ ইয়ে কি বলে 5% ডেক্সট্রোজ 0.4, এটা দিস ইজ কম্পিটেবল অনলি উইথ দ্য নিওসল ডিএস। তোমরা একটু দেখো, এটা একটু মানে মিলিয়ে দেখো। ওকে স্যার একটা কোশ্চেন ছিল স্যার।
স্যার আমি একটু এটা শেষ করে নিই, এটা একটু আমি একটু শেষ করে নিই স্যার। যেটা 0.45% দ্যাট মিনস হলো 154 কে ভাগ করলে 72 আসে। তার মানে ওই ফ্লুইডটা কারেসপন্ড করে আর কি। আপনি যেটা স্যার যেটা রিকমেন্ড করলেন 0.45%, 72 ml, ওরা যেটা বলছে 70 to 100 ml বলছে। এর সাথে যদি আমরা পটাশিয়াম 1 মিলিমোল পার কেজি পার আওয়ার, অর্থাৎ 2 অ্যাম্পুল 1.5 গ্রাম যদি পটাশিয়াম এর সাথে সাপ্লিমেন্টেশন দিতে পারি তাহলে ব্যালেন্স হয়ে যায় আর কি, এটাই বলতেছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমরা একটু প্রদীপ পরে তারপরে ফার্দার একটু কোশ্চেন আনসারটা করবো। হ্যাঁ প্রদীপ, একটু আমি প্রেজেন্টেশনটা দিতে যাচ্ছি না, সব বলা হয়েছে এখানে। আচ্ছা মানে বলতে গেলে ওরা টায়ার্ড হয়ে যায়, আমি নিজেই টায়ার্ড হয়ে গেছি। আমি এখানে শুধু 2-3টা কথা একটু জাস্ট বলতে যাচ্ছি। একটা হলো আমি তোমাকে প্রদীপ, মানে যে কোশ্চেন গুলো আমাদের মাথায় ফ্রিকুয়েন্টলি আসে, যা আমরা যে প্রবলেম গুলো ফেস করি, আমি একটু প্রবলেমটা বলি, তুমি একটু মানে সেটা একটু বলে দাও। এটা হচ্ছে দেখা যায় যে অনেক ফ্রিকুয়েন্টলি যেটা হয় যে পেশেন্টের অপারেশনের পরে তার স্ট্রেস রেসপন্সের কারণে বা কারেকশন না হওয়ার কারণে পেশেন্ট ডেভেলপিং অলিগুরিয়া, পেশেন্টের দেখা যায় ইউরিন কালারটা হাই থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি প্র্যাকটিস? এনি স্টুডেন্ট আমরা কি করি তখন? একটা হাই কালার ইউরিন, একটু ইউরিন আউটপুট আমরা কম দেখছি, আমরা কি করি? হোয়াট ইজ আওয়ার মানে রুটিন প্র্যাকটিস? ফ্লুইডটা বাড়িয়ে দিই, তারপর কি ফ্লুইড দিই? হার্টম্যান স্যালাইন দিই স্যার, হার্টম্যান স্যালাইন অথবা নরমাল স্যালাইন, এই তো হার্টম্যানই দেওয়া হয় স্যার। হার্টম্যান দেওয়া হচ্ছে। হ্যাঁ প্রদীপ, সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি আসলে? মানে এই ক্ষেত্রে এটা আমি বলতেছিলাম যে আসলে অলিগুরিয়া যখন ডেভেলপ করে, এটা বলা হয়েছে কিন্তু বলে ফেলছি যে অলিগুরিয়া ডেভেলপ করে, হোয়াট ইজ দ্য কজ অফ অলিগুরিয়া, এটা তো আমার প্রথম জানতে হবে। এটা কি আমার প্রি রেনাল কজে হচ্ছে, না রেনাল কজে হচ্ছে, না পোস্ট রেনাল কজে হচ্ছে? আমাদের এটা চিন্তা করা দরকার। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি প্রি রেনাল কজে হয়ে থাকে, তাহলে আমি বলি সবসময়ই হার্ভেস্টিং নর্মাল স্যালাইন, হার্ভেস্টিং ডিএনএস ইজ দ্য বেটার চয়েস ইন আওয়ার সিচুয়েশন। আর কোনো কিছু নাই যে প্লাজমোলাইট, রিনজাস এগুলো চিন্তা না করে আমরা মেইনটেনেন্স ফ্লুইড হিসেবে সবসময় হার্ভেস্টিং ডিএনএস এটাই দেবো। হ্যাঁ, নর্মাল স্যালাইন দেবো না। এইসব যদি রেনাল ফেলিউর ডেভেলপ করে এমনি অ্যাসিডোসিস থাকে, দেয়ার উইল বি এক্সাজারেশন অফ দি অ্যাসিডোসিস, এটা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা সবসময় বলি যে হার্ভেস্টিং ডিএনএস ইজ আ আইডিয়াল ফ্লুইড ইন অল কন্ডিশনস এক্সেপ্টিং হাইপোনেট্রেমিয়া যদি থাকে, তাহলে আমাকে নর্মাল স্যালাইন দিয়ে করতে হবে। আদারওয়াইজ সব ক্ষেত্রে, ইভেন ইন কেস অফ হাইপারনেট্রেমিয়া, যে হাইপারনেট্রেমিয়াও থাকে, হার্ভেস্টিং ডিএনএস এটা খুব স্লোলি কারেকশন হবে, কোনো সমস্যা হয় না এটা দেওয়ার জন্য। আর হলো অলিগুরিয়া যখন ডেভেলপ করে যায়, আমাদের এটা দেখতে হবে পেশেন্টস এর কন্ডিশন, পেশেন্টস ওয়েদার দি পেশেন্ট ইজ ক্লিনিক্যালি ডেভেলপ পালমোনারি ইডিমা এন্ড প্যাডেল ইডিমা। যদি পালমোনারি ইডিমা, প্যাডেল ইডিমা থাকে, তাহলে আমাদের চিন্তা করতে হবে যেটা ফ্লুইড ওভারলোড হয়ে গেছে। এই জন্যই অলিগুরিয়ার সাথে এটা ফ্লুইড ওভারলোডও হয়ে গেছে। ফ্লুইড ওভারলোড হয়ে গেলেও কিন্তু পেশেন্টের অলিগুরিয়া ডেভেলপ করতে পারে, এবং পেশেন্ট যেমন নেফ্রোটিক সিনড্রোম হয়, সিরোসিস হয়, এরকম ক্ষেত্রে এগুলো বেশি হয়ে থাকে। এই জন্য আগের কোমরবিড কন্ডিশনটা দেখে নিতে হবে। আর পোস্ট অপারেটিভ অলিগুরিয়া সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ইরেশনাল ইউজ অফ দি অ্যানেসথেটিক, আদার ড্রাগস, অ্যানেসথেটিক ইউজ, এগুলো কিন্তু একটু চিন্তা করতে হবে কোন অ্যানেসথেটিক আমি দেবো। যেমন আমরা সাক্সামিথোনিয়াম, এটা কিন্তু খুব হাইপারক্যালেমিয়া করে, আমি অ্যানেসথেটিক হিসেবে সাক্সামিথোনিয়াম দিই, পেশেন্টের সম্ভাবনা থাকে হাইপার। এখন আইসোফুরেন হলো সবচেয়ে ভালো অ্যানেসথেটিক। আমি অ্যানেসথেটিক যদি বলে দিই যে আগে থেকেই যে পেশেন্টের পটাশিয়াম লেভেল দেখে, তাহলে কিন্তু আগে থেকেই সতর্ক হয়ে যাওয়া যায় এটা দেওয়ার জন্য। আর রিনজাস ল্যাকটেটটা বলি যে অ্যাসিডোসিস থাকলে দেওয়া যাবে না। সিভিয়ার অ্যাসিডোসিস হলে, সিভিয়ার রেনাল ফেলিউর হলে লিভারও খারাপ হয়ে যায়, তাহলে এটাকে ল্যাকটিক অ্যাসিডোসিস ডেভেলপ করে আলটিমেটলি। রিনজাস ল্যাকটেট আমার বাদ দেওয়াই উচিত আমার কাছে মনে হয়। আমরা একদম মনে রাখার জন্য হার্ভেস্টিং ডিএনএস ইজ দ্য আইডিয়াল সলিউশন বোথ ফর দি মেইনটেনেন্স অর দি রিপ্লেসমেন্ট ফুড হিসেবে, এটা সবচেয়ে ভালো। হ্যাঁ, তা মানে হেমোরেজ না থাকলে। আর ব্লাডের ব্যাপারটা আমরা একটু করি, আমরা বলি যেটা বলা হয়েছে অবশ্য যে 20% উপরে যদি ব্লাড লস না থাকে,
তাহলে ব্লাডটা না দেওয়া ভালো। একটা 1 নম্বর 20% উপরে না থাকলেও যদি পেশেন্টের এই স্টেজ চিন্তা করে একটা আমরা হিসাব করি যে একটা রোগীর যদি 50 কেজি হয়, পার কেজিতে 70 ml ব্লাড থাকে, সে 50 কেজি ব্লাড, 50 কেজি একটা রোগীর ওজন, তাহলে তার হবে কত, 3500 ml তার ব্লাড থাকা উচিত। এখন আমি যদি এটা এজিউম করতে পারি যে কত ml ব্লাড লস হয়েছে, তো আমি যদি দেখি যে 20% এর বেশি লস হয়ে গেছে, তাহলে আমাকে ব্লাড সাথে সাথে দিতে হবে, একদম ইনস্ট্যান্টেনিয়াসলি। এটা ইজি হিসাব করা না দেওয়ার জন্য। আর 8 গ্রামের নিচে যদি থাকে তাকে ব্লাড দিতে হবে উইদাউট, মানে কোনো চিন্তা ছাড়াই তাকে ব্লাড দিয়ে ফেলতে হবে। তাহলে কিন্তু তার হেমাটোক্রিটটা 30% আনতে না পারলে পোস্ট অপারেটিভ একে হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এগুলো এভিডেন্স বেসড মেডিসিনের কথা। আচ্ছা আচ্ছা। প্রদীপ, মানে একটা কোশ্চেন ছিল স্টুডেন্টের যে এই ধরনের পোস্ট অপারেটিভ যদি দেখা যায় যে ইউরিন আউটপুটটা মানে কোনো তার প্রি অপারেটিভ কোনো রেনাল ইম্পেয়ারমেন্ট ছিল না, বাট দেখা যাচ্ছে একটু হাই কালার ইউরিন পেশেন্টের অলিগুরিয়া হচ্ছে, তো একটা স্টুডেন্ট কোশ্চেন করেছে আমাদের চ্যাট বক্সে যে ল্যাসিক্স দেওয়া যাবে কিনা তখন। না, লেসিক্সটা হলো যদি ইডিমা থাকে, পালমোনারি ইডিমা থাকে তখন। আদারওয়াইজ পোস্ট অপারেটিভ লেসিক্সের কোনো ইয়া নাই, ইন্ডিকেশন নাই। যে আমরা যেটা করি আর কি, অলিগুরিয়া হচ্ছে অথচ পেশেন্ট ডিহাইড্রেটেড লেসিক্স দিয়ে বসে, এটা তো রং আইডিয়া। একমাত্র ইডিমা থাকলে লেসিক্সের ইন্ডিকেশন আছে, আর না হলে কোনো লেসিক্সের ইন্ডিকেশন নেই। এনি কোশ্চেন স্টুডেন্ট? স্যার আমার কোশ্চেন ছিল স্যার, পোস্ট অপারেটিভ পিরিয়ডে স্যার স্ট্রেসফুল কন্ডিশনে স্যার এডিএইচ হরমোন রিলিজ হয় স্যার, অ্যালডোস্টেরন রিলিজ হয় স্যার, স্যার ওয়াটার কনজাম্পশন করে, এডিএইচ ওয়াটার কনজাম্পশন করে, সেক্ষেত্রে তো স্যার ফার্স্ট 24 আওয়ার্স টু 48 আওয়ার্স অলিগুরিয়াটা স্যার হচ্ছে মানে একটা নরমাল ফেনোমেনন। সেক্ষেত্রে স্যার আমি কখন চিন্তা করবো যে অলিগুরিয়ার জন্য আমি মানে স্টেপ নেওয়া উচিত হবে আমার? হ্যাঁ, এটা হলো তুমি যেটা বলতেছো, এটা হলো আমাদের অপারেশনের প্রথম দিন। মানুষের প্রথম দিনের সাথে সিরিয়াস সিচুয়েশনটা বেড়ে যায়। এসিপিএইচ এর কাজ কিন্তু সোডিয়ামটাকে রিটেইন করা। সোডিয়াম যত রিটেনশন হবে ততই কিন্তু, এই জন্য আমরা বলি যে ফার্স্ট অপারেটিভ ডেতে আমরা একটু ডেক্সট্রাস ওয়াটারের সাথে একটা ইলেকট্রোলাইট এইভাবে বিষের মতো দিই, কিন্তু সেকেন্ড থার্ড ডেতে গিয়ে সিরিয়াস সিচুয়েশনটা কমে যায়, তখন আমরা কিন্তু দেই। এবং পটাশিয়াম দেওয়ার ইন্ডিকেশনটা আমরা বলি থার্ড ডেতে থেকে দেওয়া বেটার। থার্ড ডেতে গিয়ে তখন আমরা পটাশিয়ামটা ইউজ করতে বলি। আর কোন কোশ্চেন? তাহলে আমরা আজকে শেষ করি। আমার স্যার একটু স্যার, থার্ড ডে মিন্স কি সেকেন্ড পিওডি অর থার্ড পিওডি স্যার? থার্ড পিওডি। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। তো এখন আমি আবার একটু শেষ থেকে মানে প্রথম থেকে যাই। হ্যাঁ বলো স্যার। তাহলে প্রি অপারেটিভ আমরা যখন ওটি শুরুর আগে তাহলে স্যার ডিএনএ হাফ স্ট্যান্ড ডিএনএস দিয়ে শুরু করবো স্যার? ইয়েস, কোনো অসুবিধা নাই। আর পোস্ট অপারেটিভও তাহলে আমরা স্যার ওইটাই দিব। আর ডিউরিং অপারেশনের সময় তাহলে হার্টম্যান দিয়ে শুরু করব, হার্টম্যান দেব স্যার, এই তো? ডিউরিং অপারেশন নিয়ে আমাদেরকে যা বলা হয় আর কি, এটা নিয়ে এখন যে নতুন যে স্টাডি হয়েছে, আমাদের আগে যে স্টাডি গুলো ছিল এগুলো কিন্তু সিঙ্গেল সেন্টার স্টাডি ছিল। এখন কিন্তু অনেক তোমার আরসিটি বেড়ে গেছে, সিস্টেমেটিক রিভিউ হয়েছে, যেটা রিলিফ, যেটা স্টাডি মোস্ট রিসেন্ট স্টাডি 2023 সালে। ওই স্টাডিতে বলতেছে যে ওই অপারেশন যেটা বলা হয়েছে যে আওয়ার হিসাবে বোলাসটা দেওয়া, যে আওয়ার হিসাবে আমি 4 ঘন্টা অপারেশন করবো, তাহলে আমি 4টা বোলাস এক্স্যাক্টলি, মানে এক্স্যাক্টলি আমি 4টা বোলাস দেবো। এবং এরপরে নট মোর দেন 1 ml পার কেজি পার আওয়ার, এটাই মনে রাখতে হবে। পোস্ট অপারেটিভ নট মোর দেন 1 ml পার কেজি পার আওয়ার, এটা মানে ওটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার প্রায় 4 to 6 ml, এটা বোনাস দিচ্ছি আমি, কিন্তু এটা কিন্তু অত না, এটা 1 ml পার কেজি পার আওয়ার শুড বি মেইনটেইনড। অথবা আমি এই যে একটা স্টাডি বললো রেস্ট্রিকটিভ ভার্সেস লিবারাল, দেখা গেছে যারা স্টাডিতে যারা রেস্ট্রিকটিভ নিচ্ছে ওদের অ্যালটিটিউড বেশি হয়েছে। এখন কোন দিকে যাবা, আমি রেস্ট্রিক্টে যাবো না লিবারে যাবো, একটা মাঝামাঝি ওইতেও লাগিয়েছে। এবার প্রথম দিকে বলা হতো যে 8 to 10 ml পার কেজি পার আওয়ার দাও অপারেশনের সময়, এখন বলতেছে না এটা 4 to 6 ml দাও। আর পোস্ট অপারেটিভটা 0.8 to 1 ml পার কেজি পার আওয়ার যায়, এটা তুমি মেনটেন করে যাও, এটা বলা হয় আর কি। আলটিমেটলি নট মোর দেন 3 লিটার পার ডে, বেটার চয়েস ইজ 1 to 2 লিটার পার ডে। এক্স্যাক্টলি।
তো এখন যদি আমরা দেখি একটা কথা বলি, শেষ কথা মানে বলি যে আমাদের এই 3 দিন বা 4 দিনের এই চিন্তাটা টেনশনটা দূর হয়ে যাবে, যেটা আমি আবার বললাম, এটাকে আমাদেরকে একটু প্র্যাকটিস আনতে হবে যে ভাস্ট মেজরিটি অফ দ্য পেশেন্ট ইউজুয়ালি উইদিন 24 আওয়ার্স মধ্যে ইউ ক্যান স্টার্ট ওরালি। এই প্র্যাকটিসটা শুরু করি, তাহলে আমাদের এই জিনিসগুলো ইজ নো লঙ্গার রিকমেন্ডেড। নাম্বার 1, এটা আমরা একটু খেয়াল রাখবো প্রত্যেকেই, যেন আমরা নেক্সট আগামীকাল ওয়ার্ডে গিয়ে এই জিনিসটা খেয়াল করি। আমরা আমাদের প্রেসক্রিপশন আমরা নর্মাল স্যালাইনটা সার্জারিতে ইউজুয়ালি ইউজ করব না আনটিল ইট ইজ স্পেসিফিক্যালি ইন্ডিকেটেড। আমরা ডেক্সট্রোজ অ্যাকোয়াটা আমাদের ইউজ করার কোনো প্রয়োজন নাই ইন দ্য প্রি অপারেটিভ পিরিয়ডে। এবং আমাদের সবক্ষেত্রে প্রদীপ যেটা বললো ইম্পর্টেন্ট থিং, ভেরি গুড ফ্লুইড। হ্যাঁ, আমরা যদিও এটাকে প্লাজমালাইটটা পাই না, বাট পেরিঅপারেটিভ পিরিয়ডে আমরা এই ফ্লুইডটা দিয়েই আমরা পেশেন্টটাকে ভালো ভালো ম্যানেজ করতে পারি। এবং সব থেকে বড় কথা হলো যে আমরা পেশেন্টটাকে অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে পেশেন্টটাকে একটা কমন যেন আমাদের মুখে থাকে যে আপনি ফজরের নামাজ পড়ে বা আপনি কিছু না হলে পানি খাবেন, 1 গ্লাস পানি খাবেন। দ্যাট উইল গিভ ইউ আ লট, নাম্বার 1। আর নাম্বার 2, 24 ঘন্টার মধ্যে আমরা পেশেন্টটাকে বলবো যে আপনি দাঁড়িয়ে থেকে পেশেন্টটাকে দেখো, অবজার্ভ করো যে whether your patient can take orally। পেশেন্টের সঙ্গে মানে অপারেশনের পরে মানে 6 ঘন্টা পরে গিয়ে একটু কথা বলে দেখো, তুমি নিজেই কিন্তু তোমার কনফিডেন্স লেভেলটা মনের মধ্যে আসবে যে না, পেশেন্টকে তুমি বলো যে আপনি পানি খান, নিজে খাও, দেখো। একটাই কন্ট্রাইন্ডিকেশন, পেশেন্টের অ্যানাস্থেসিয়াতে সম্পূর্ণ রিভার্স হয়েছে, পেশেন্ট তোমার সঙ্গে কনভারসেশন করছে, পেশেন্টের নয়সা ভমিটিং নেই, ইউ গিভ ওয়াটার, whether it be an upper GI surgery, whether it be a lower GI surgery. So that's the মানে today's message. And Pradeep, thank you very much. এখন একটু আমাদের ফ্যাকাল্টিদের থেকে একটু কমেন্ট শুনি। হাফেস্টার নরমাল স্যালাইন মানে স্যার ওই যে ডিনোসল ডিএস নামে। তুমি যদি ইমিডিয়েটলি নরমাল সেন্টে ইনজেক্ট করো, তাহলে তোমার ইমিডিয়েটলি যদি সঙ্গে সঙ্গে একটা বডির একটা ইলেকট্রোলাইট লেভেল করো, তাহলে তোমার ক্লোরাইড কনসেন্ট্রেশনটা কি পাবে? তখন বেশি পাওয়া যাবে স্যার। বেশি পাওয়া যাবে না, দ্যাট উইল ড্যামেজ দ্যাট উইল লিডস টু এ তোমার মানে অ্যাসিডোসিস, তার পিএইচটাও কম, অনেক কম, মানে ফার্দার অ্যাসিডোসিস হবে। একমাত্র সার্জিক্যাল পেশেন্ট যাদের ডায়রিয়া হয় এরাই শুধু নরমাল স্যালাইনটা এদের জন্য ভালো। হ্যাঁ, এটা যাদের ডায়রিয়া হয় ওদের হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে যেতে হবে, তখন ওদের জন্য হয়তো ক্লোরাইডটা দিয়ে কিছুটা লাভ হয়, নাহলে অন্য কোনো ক্ষেত্রে লাভ নাই। ওকে, শহীদ, এনি কমেন্ট? আমি স্টুডেন্টদের জন্য বলবো যে এই কনভেনশনাল যে ট্রেনিং পিরিয়ডে তারা যে ফ্লুইড গুলো ইউজ করছে এটা থেকে অবশ্যই তাদের শিফটিং করতে হবে, এবং ইরাস প্রোটোকল এবং এই যে নতুন নিওসল ডিএস যেটা আমরা ইউজ করে যে ইফেক্ট গুলো আমরা পাচ্ছি, এটা তাদেরকে হাতে কলমে এটা থেকে সাহস করে এগিয়ে যেতে হবে। এবং এটাতে তারা দেখবে যে কেস ওয়াইজ রিকভারি এবং আউটকাম অনেক অনেক বেশি বেটার হবে। সেটা অ্যাপেন্ডিসেক্টমি বা একটা পারফোরেশন বা অবস্ট্রাকশন, প্রত্যেকটার ক্ষেত্রেই আলাদা আলাদা ভাবে প্ল্যানিং করতে হবে, এবং সেই অনুযায়ী ফ্লুইড লস এবং সবকিছু হিসাব করে দিলে আউটকাম অবশ্যই বেটার হবে। আলটিমেট সবশেষে গোল থাকবে যে আমার পেশেন্টটা ভালো হওয়া। তো আমার যদি পেশেন্টটা ভালো হয় তাহলে সব দিক দিয়ে সবারই উপকার হবে বলে আমি মনে করি। তো ওদের ক্ষেত্রে ওই ইন্ট্রাভেনাস স্প্রিঞ্জারের যে বই দেখিয়েছেন স্যার, এবং এটা থেকে কারেন্ট ফ্লুইড গাইডলাইনটা ফলো করে নিয়ে আগের যে ট্রেনিং এ যে এইভাবে ফ্লুইড থেরাপি দিয়েছিল সেটা টোটাল শিফটিং করে আমার মনে হয় যে আগালে সবচেয়ে বেশি বেটার হবে। রঞ্জন কুমার নাথ, প্রফেসর রঞ্জন, কাজল আছো না? ওই আমার যেটা হলো প্রদীপ স্যারের সাথে স্যার যেটা হাফ স্ট্রিং বলতেছেন উইথ ডি আর কি, ওইটা কিন্তু হাইপারটোনিক হয়ে যায় 600 কত, আর ওইটা কি 1/4 স্ট্রেংথ এটাই হবে স্যারের সাথে ওটা না 1/4 স্ট্রেংথ হলে ওটা 330, মানে আইসোটোনিক হয়, টনিসিটি ঠিক থাকে। প্রদীপ, হাইপারটোনিক তো ইউজ করতে মানা করে, এই জন্যই আমার ইয়েটা